হচ্ছে শুরু করব ক্লাসে সবাই 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 ওকে ওয়েলকাম করছি আমাদের ক্লাসে। আমরা প্রথমে তোমাদেরকে চলে যাব হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আমরা পড়াশোনা করব, সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পড়াশোনা করব। আস্তে আস্তে আমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যাব, কি পড়ব, কতটুকু পড়ব, কিভাবে পড়ব সেটা। তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যদি আমরা আলোচনা করে থাকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে সেখানে পাঁচটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পাঁচটি বিষয় তোমাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। বিষয় নাম্বার হচ্ছে 5, পাঁচটি, তাই না? এক নাম্বার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার হচ্ছে টপিক সিলেকশন করতে হবে। তোমরা জানো যে আসলে ভর্তি পরীক্ষায় হাজার হাজার টপিক থাকে, ভর্তি পরীক্ষায় বিশাল সিলেবাস থাকে, এটাকে আমি মজা করে সিলেবাস বলি, যে এই বিশাল সিলেবাসকে সিলেবাসে রূপান্তরিত করতে তোমাকে ছোট করে দিতে হবে। এই জন্য পাঁচটা বিষয় তোমার রিভিশনে গুরুত্ব রাখতে হবে। রিভিশনে গুরুত্ব রাখতে হবে কয়টা বিষয় বলো? পাঁচটি বিষয়। রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ ভর্তি পরীক্ষার আগে 72 ঘন্টা তোমার মস্তিষ্কে যা পড়বা সেটাই মনে থাকবে। কারণ আমরা কোনো একটা খবরের কাগজ পড়লে দেখি যে আসলে প্রথম দিন একটু বেশি মনে থাকে, দ্বিতীয় দিন আস্তে আস্তে তৃতীয় দিন পর্যন্ত আসলে ব্যাপারটা খুব বেশি মনে থাকে। সো আমরা তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষার এই প্রশ্নের প্যাটার্ন যদি মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে পাঁচটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর টপিক সিলেকশন, দুই নাম্বার হচ্ছে এই টপিকটা হচ্ছে তোমাকে ক্লিয়ার করতে হবে, তাই না? টপিক ক্লিয়ার করার জন্য তুমি দুইভাবে করতে পারো। যার স্ট্রং বেসিক আছে, ছোটোবেলা থেকে অনেক ভালো পারো, অনেক পড়াশোনা করতে পারো, তার মানে হচ্ছে তাদের হচ্ছে পড়াশোনা যেটা করবা সেটাই দিয়ে তোমার হয়ে যাবে, সেগুলোর কথা বাদ দাও। যারা দুর্বল প্রকৃতির, পড়লে বেশি যত পড়ো তত ভুলে যাও, মনে থাকে না, ঠিক আছে? এটা একটু টান দিয়ে সামনে এসে থাকো, ঠিক আছে? এখন যেটা বলছিলাম সে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে দেখি তাহলে টপিকটা ক্লিয়ার করতে হবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বা ইজি কনসেপ্টের মাধ্যমে। আমি বলবো নাম্বার 3 হচ্ছে সবচেয়ে মজার যে জিনিসটা, সেটা হচ্ছে এক্স কোশ্চেন অ্যানালাইসিস। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, আসলে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। নাম্বার ফোর যদি আমি চিন্তা করি যে এই বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস অনুযায়ী সেটা হচ্ছে রিভিশন, তোমার হচ্ছে টেস্ট দিতে হবে যে তুমি আসলে সময়ের সাথে সেগুলোকে পাঞ্জালরে শেষ করতে পারতেছো কিনা, সময়ের সাথে সেটা পারতেছো কিনা। নাম্বার 5 নাম্বার যদি আমি তোমাকে চিন্তা করি সেটা হচ্ছে এইগুলোর আসলে পরীক্ষার আগে একবার রিভিশন দিতে হবে, এক টানা রিভিশন, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে রিভিশন, এবং সেটি সবশেষে হচ্ছে আমি এটাকে লাস্ট নাইটটা ফাইট। লাস্ট নাইটে কিভাবে তুমি ফাইট করবা, তাই না? কেউ হচ্ছে নামাজ কালাম পড়বা, কেউ হচ্ছে অন্য কিছু করবা। সো হচ্ছে এই যে ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে তোমাদের সাথে কথা বলতে চাই। তাহলে এই পাঁচটা বিষয় যদি তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করে এগিয়ে যাও, আমার বিশ্বাস তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা যারা আছো তারা হচ্ছে প্রত্যেকেই জয়েন করো, আর প্রত্যেকেই কমেন্ট করবা। পড়াশোনার সাথে আমরা আলোচনা, কথাবার্তা, তোমাদের কথা ইত্যাদি মিলে আমরা কথা বলবো, এবং খুব স্পিডে যাব ক্লাসটি, যেহেতু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমাদের একসাথে শেষ করতে হবে। আজকের ক্লাসে স্লাইড প্লাস হচ্ছে এক্স কোশ্চেন্স। তোমাদের যাদের কাছে চবি নলেজ বইটা আছে তারা হচ্ছে জাস্ট বইটা খুলে যদি আমার সাথে পড়াশোনা করো তাহলে আরও বেশি সুন্দর হবে, কারণ চবি নলেজ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানে 90% কোশ্চেন ডিরেক্ট কমন পড়ে, তোমরা বিগত ভাইদের কাছে তোমরা জানতে পারবো। সো আমরা শুরু করব। প্রথমে আসি গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের আমরা কি টপিক তোমাদেরকে পড়বো সেটি হচ্ছে আমরা এখন দেখাবো। আচ্ছা, গুণগত রসায়নের প্রথম যে কাজটা সেটা কণা বা কণিকা, সেটা হচ্ছে সেখান থেকে আসে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর কি বলো নিউট্রন। এই তিনটা জিনিস হচ্ছে থেকে একটা প্রশ্ন আসে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অত্যন্ত ইজি হয়, খুব সহজ হয়। যারা সাস্টে পরীক্ষা দিবা, আমি কিছু কথা সাস্টের জন্য বলবো, তবে ক্লাসটি হচ্ছে সাস্ট প্লাস চবি দুটোর জন্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। বাট সাস্টের কথাও আমরা এখানে মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে আসবো, কারণ সাস্টের কিছু কোশ্চেন চবিতে আসে, চবির কিছু কোশ্চেন আসছে সাস্টেতে, সেগুলো আমি তোমাদের মিক্সচার করে দিব। সো ইলেকট্রন এবং প্রোটন আর কি বলো নিউট্রন, তাই না? এদের হচ্ছে সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আসতে পারে। এক নাম্বার বলতে পারে যে পিএইচ 4+ এর কয়টা ইলেকট্রন আছে, NH 4+ হচ্ছে এর কয়টা ইলেকট্রন আছে। আসতে পারে যে S2O 3 2- এর কয়টা ইলেকট্রন আছে, S4O 6
2 মাইনাস কয়টা ইলেকট্রন আছে, এবং হচ্ছে NO3 মাইনাস কয়টা ইলেকট্রন আছে, এটা আসতে পারে পরীক্ষায়। এবং যদি ইলেকট্রন সংখ্যা আসে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে। যদি সাস্টে এখানে প্রশ্ন আসে তাহলে আসবে যোজন ইলেকট্রন সংখ্যা। যোজন ইলেকট্রন সংখ্যা কত, দেখো তাহলে পার্থক্যটা কি, যোজন ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, আর সাস্টের প্রশ্ন আসবে মানে যে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন, আর এটা নর্মাল ইলেকট্রন সংখ্যা। তোমরা পারো, আমি এটা নিয়ে কথা বলবো না। সো আমরা সবচেয়ে সুপার কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব, যে এখান থেকে কোন কোশ্চেনটা আসতে পারে। দেখো কোন কোশ্চেনটা এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে এই যে S824, এটার 10টি আয়নে কতটি নিউট্রন আছে, তোমরা একটু চিন্তা করে দেখো। এটা হচ্ছে নিউটনের সূত্রটা আমি তোমাদেরকে লিখে দেই। দেখো নিউটনের সূত্র হচ্ছে N সমান হচ্ছে A মাইনাস জেড, ঠিক আছে, ইন্টু হচ্ছে মোট, ওকে, মোট পরমাণু, ঠিক আছে, মোট পরমাণু ইন্টু মোট অণু, বুঝতে পারছো, মোট পরমাণু ইন্টু কি বলো, মোট অণু। ওকে, আচ্ছা, মোট পরমাণু ইন্টু মোট অণু। তোমাদের একটু বলে রাখি, আমাদের যদি তোমরা এই 6টা ক্লাস করতে পারো, আমার বিশ্বাস 80% টপিক তোমাদের কমন পড়বে, 80%। সো আগামীকালকে তোমাদের হচ্ছে মেহফুজ ভাইয়ের ক্লাস আছে, সেখানেও তোমরা ক্লাস অ্যাটেন্ড করবা, প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু মিস করবে না। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে A মাইনাস জেড, তার মানে হলো এখানে দেখো 32 থেকে 16, তার মানে 32 মাইনাস 16, তাই না, বলো। এরপরে হচ্ছে মোট পরমাণু আছে কয়টা বলো, 8টা, এবং মোট অণু আছে কয়টা বলো, 10টা। ওকে, এখানে হচ্ছে 10টা। এখন আমরা দেখি তাহলে 16 ইন্টু 8 ইন্টু কি বলো 10, তাই না। তাহলে আমরা কি করব, 6 8 কত 48, তার মানে হচ্ছে 8 4 12, তাই না, একটা শূন্য আছে ডান পাশে দিব, 1280। দেখো তো 1280 এখানে আছে কিনা, আনসার হবে এ। আমার মনে হয় ম্যাক্সিমাম পারছে, ভেরি গুড, আনসার হবে এ। ওকে, আচ্ছা, ব্যাপক রেসপন্স করবা, কারণ আমরা তুমি বলে দেই যে আমাদের মস্তিষ্কে নিউরন কোষগুলো সবসময় ঘুমিয়ে যায়, তুমি যত বেশি রেসপন্স করবা সেটা তত বেশি দ্রুত আমাদের মস্তিষ্কে সেটা কাজ করবে, আমাদের মস্তিষ্কে সেটা চলে আসবে। ওকে, তোমরা প্রত্যেকে চেষ্টা করবা যে হচ্ছে প্রচুর কমেন্ট করতে। আমি আজকে হচ্ছে তোমাদের আসপেক্ট সিরিজের পেজের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, আসপেক্ট সিরিজের পেজে যে কমেন্টগুলো আছে সেটা তোমরা একটু আসপেক্ট সিরিজের পেজে কমেন্টগুলো করবা। তোমরা হচ্ছে এটা কয় নাম্বার ক্লাস ভাইয়া, দিস ইজ 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার ক্লাস, এবং এই ক্লাসটি হচ্ছে একটা ক্লাসে আমরা টোটাল কেমিস্ট্রি শেষ করব। কেমিস্ট্রি শব্দটিকে আমি বলেছিলাম যে কেমিস্ট্রি হচ্ছে একটা উড আপেল বা বেলের মতো, এই বেলটা ভেঙে ভিতরে আপেলটা খেতে হবে, তাহলে তোমার কাছে ইজি লাগবে, মজা লাগবে, ঠিক আছে। ইউটিউবে আপলোড হবে ক্লাসগুলো, হ্যাঁ, এডুকেশন নেটওয়ার্ক ইউটিউবে আপলোড হবে, এডুকেশন নেটওয়ার্ক ইউটিউবে তোমরা পেয়ে যাবা। এত আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে, কতটি ইলেকট্রন বিদ্যমান, দেখো আমরা ক্লাসের পর ক্লাসে শিখবো কতটা ইলেকট্রন আছে। তাহলে আমরা কি করব, এখানে সবাই বলো 1 × 3 প্লাস হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্লাস আছে একটা, আমরা মাইনাস দিব একটা, দেখো তাহলে কত হচ্ছে 3 প্লাস হচ্ছে 8 মাইনাস 1, তার মানে হচ্ছে 11 মাইনাস 1 সমান হচ্ছে 10, তার মানে আনসার হচ্ছে কি বলো, বাংলাদেশ। দেখো তোমরা কিন্তু আমার আগে আনসার বলে ফেলছো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে যত বেশি রেসপন্স করবা আজকের ক্লাসে, গত দিনের মতো আমরা তোমাদেরকে আজকে পুরস্কৃত করব। গতদিন যেমন আমরা গুচ্ছ নেটওয়ার্ক, কৃষি নেটওয়ার্ক বই তোমাদের উপহার দিয়েছি, আজকে রাবি নলেজ বই তোমাদেরকে উপহার দিব। রাবি নলেজ, যারা রাবি নলেজ পড়বা, অথবা কবি নলেজ বই উপহার দিব, যারা হচ্ছে কবি বলে খুবই নলেজ, মানে খুলনাতে পরীক্ষা দিবা, ঠিক আছে, কবি নলেজ অথবা খুবই নলেজ পরীক্ষা দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমরা যত রেসপন্স করবা, যে বেশি রেসপন্স করবে তাদের মধ্য থেকে আমরা 2 জনকে পুরস্কার করবো, একটা রাবি নলেজ বই দিব, আচ্ছা, তো আচ্ছা, এবং আরেকটা হচ্ছে এটা পুরস্কার দিব, তাই না। ওকে, তো আমরা ক্লাসে যারা থাকবা তারাই পিডিএফ পাবা, সো নো টেনশন, ক্লাসে থাকতে হবে, ঠিক আছে। এই আরাফাত তুমি এখানে বসো, ঠিক আছে। ওকে, দরজা লাগাই দিছো। এখন দেখো থায়োসালফেট আয়নে যোজন ইলেকট্রন সংখ্যা কত, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। থায়োসালফেট আয়নটা হচ্ছে S2O3 হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে, থায়োসালফেট আয়ন। এখন তোমরা এখন বলো যে থায়োসালফেট যোজন ইলেকট্রন সংখ্যা কত, সবাই একটু করো দেখি। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা, সবাই একটু করো দেখি, সবাই করো। ওকে,
আনসার করো। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। দেখো এস সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 6 × 2, প্লাস অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 6 × 3, -2 আছে, তাহলে আমরা কি দেব বলো, +2 দিব। তার মানে হচ্ছে 12 প্লাস হচ্ছে 18 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 32। আমার মনে হয় এখানে 32 আনসার আছে, দিস ইজ আনসার। ওকে, তাহলে আমরা খুব দ্রুত যাব, স্পিড বাড়াইতে হবে। স্পিড যাদের কম তারা লাইভ বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করবা। লাইভ বা হ্যান্ড ওয়াশ তোর সাবান স্লো নাকি রে বান্টি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা 1 নাম্বার টপিক শেষ করলাম। নাম্বার 2, 2 নাম্বার টপিক হচ্ছে এখানে আমরা পড়ব হচ্ছে পরমাণুর মডেল ও সীমাবদ্ধতা। বিশেষ করে আমরা পরমাণু মডেলের ক্ষেত্রে 2টা মডেল পড়ব, একটা হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে কি বলো বোর পরমাণু মডেল, একটা আর কি বলো বোর পরমাণু মডেল, আর একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, এই পরমাণু দুটি মডেলের মধ্যে পার্থক্য পড়ব, ঠিক আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, এই দুইটার মধ্যে পার্থক্য পড়ব, ঠিক আছে। স্পেশালি তোমার হচ্ছে বোর পরমাণু মডেল হচ্ছে আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের মডেল। এই মডেলটা হচ্ছে ত্রুটিটা পরীক্ষায় আসে, ঠিক আছে। ত্রুটিটা কি জিনিস, ইলেকট্রন সংখ্যা যদি 1-এর বেশি হয় বোর পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে না, বুঝতে পারছো। ইলেকট্রন সংখ্যা শুধু একটি মাত্র পরমাণুর ক্ষেত্রে বর্ণালীগুলো কিভাবে তৈরি হয় সেটার ব্যাখ্যা দিতে পারলেও একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে এর ব্যাখ্যা দিতে পারে না। ইলেকট্রন সংখ্যা যদি 1-এর বেশি হয় বোর পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে না। খুব সহজ একটা বিষয় যে ইলেকট্রন সংখ্যা যদি 1-এর বেশি হয়, যেমন হচ্ছে বেরিলিয়াম 2+, তোমাকে যদি প্রশ্ন করে যে বরন 3+, তাহলে ইলেকট্রন সংখ্যা কত, এটা হলো 4, এটা হলো 5, তাই না। এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 2, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ইলেকট্রন সংখ্যা যেহেতু 1-এর বেশি, বড় পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে। এর ইলেকট্রন সংখ্যা একটা, এটা পারে, এটা পারে না, এটাও কি বলো পারে না। এখন যদি ইলেকট্রন যেতে 0+ হয় তার মানে হচ্ছে 0, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এখানে 1-এর চেয়ে বেশি হয়েছে, ইলেকট্রনই নাই, কাজে সেটাও পারবে না। ওকে, তার মানে ইলেকট্রন সংখ্যা শুধু 1 হলেই বড় পরমাণু তার ব্যাখ্যা দিতে পারে, তাই না। এই ধরনের পড়াশোনা তোমরা করে আসছো। সো আমরা একটু কোশ্চেনগুলো দেখে আসি, সবাই একটু দেখো তো। বলো যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার পরমাণু মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সবাই বলো, সবাই বলো। বলো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার উপর তৈরি করা হয়েছে, একটু দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সাস যেহেতু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, সো ফুল সিলেবাসের জন্য আসলে ফুল সিলেবাসই পড়তে হবে, তাই না। আমরা হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বা অর্থনৈতিক রসায়ন, এই জিনিসগুলো ছোট ছোট, এগুলো আমরা লাস্টে তোমাদেরকে কথা বলবো কোন কোন জিনিসগুলো পড়তে হবে, তাই না। তোমরা যখন আনসার করবা তখন লিখবে এরকমভাবে 5-এর আনসার হবে হচ্ছে ডি, তাই না, এভাবে লিখবা। ওকে, বোর পরমাণু মডেল, খুব সহজ প্রশ্ন। বলো এরপরে আসো কি, আচ্ছা নিচে কোনটি ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি নির্দেশ করে, দেখো। আচ্ছা, এটাকে বলা হয় আইজেন ফাংশন, ঠিক আছে। আর এটা হচ্ছে এই দুইটা জিনিস কোনটা কি নির্দেশ করে, ঠিক আছে। এখন কোনটা কি নির্দেশ করে বলো, সবাই বলো। আচ্ছা, সবাই আনসার বলতেছে, আনসার হচ্ছে বাংলাদেশ, আমিও রাইট। এটা হচ্ছে দুটো জিনিস লিখে রাখো, এটা হচ্ছে তরঙ্গের বিস্তৃতি, খুবই ইম্পর্টেন্ট, তরঙ্গের বিস্তৃতি নির্দেশ করে, তাই না, তরঙ্গের বিস্তৃতি নির্দেশ করে। ওকে, এবং এটা হচ্ছে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল, ইলেকট্রন পাওয়ার অঞ্চল নির্দেশ করে, অর্থাৎ এর অপর নাম হচ্ছে অরবিটাল, ঠিক আছে।
ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। ওকে, তার মানে হচ্ছে এটা হলো অরবিটাল আর এটা হচ্ছে তরঙ্গের বিস্তৃতি, তাই না? এটা হচ্ছে তরঙ্গের বিস্তৃতি। সো এটার মান যেহেতু অলওয়েজ ধনাত্মক হবে, কারণ যেহেতু স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ আছে। ওকে, তার মানে এখন আমরা দেখো খুব সহজে কিন্তু পড়াশোনা, তোমাদের রিভিশনগুলো আমাদের সাথে 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 হয়ে যাবে। সো আমরা একটু দ্রুত যাই, চলো দেখো। কোনো বস্তুর অবস্থান ও ভরবেগ মোমেন্টাম একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব না। মানে অবস্থান হলে তার ভরবেগ, ভরবেগ হলে অবস্থান, একটা অপরটার সাথে নির্ভুলভাবে সম্ভব নয়। সেটাই বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জন্য আমি তোমাদেরকে মজা করে বলি যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা হুসাইনের নিশ্চয়তা সূত্র। এখানে তোমার চান্স হলেও হতে পারে, না হলেও না হতে পারে। সেখানে তোমরা যদি হুসাইনের নিশ্চয়তা নীতি পড়ো তাহলে একটা না একটা জায়গায় চান্স নিশ্চিত ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসে ডেফিনেটলি আমরা ক্লাস শেষে কোন কোন ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা আছে, কিভাবে কোন কোন ইউনিভার্সিটি আমি প্রিপারেশন নিব, বিশ্বাস করে অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র পড়াশোনা দিয়ে চান্স পাওয়া সম্ভব নয়। পড়াশোনার সাথে সাথে কিছু ট্যাক্টফুল, কিছু সিস্টেম, কিছু প্রসেস, এগুলো যদি তুমি জানতে না পারো তাহলে শুধু A to Z পড়াশোনা করে কেউ কোনো দিন অ্যাডমিশন টেস্টে চান্স পাবে না, এটা বিশ্বাস করো। ওকে, এরপরে আসো কোন পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না। দেখো খুব সুন্দর কথা বলছে যে কোন পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা একটু বলো যে কোন পরমাণুর সাহায্যে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাহলে বলো, তাহলে এটা হচ্ছে পাউলির বর্জন নীতি, তাই না? আমরা সবাই জানি পাউলির বর্জন নীতি। তাহলে এটার সাথে এটা এই মানে হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর সাথে সেটা পুরোটাই সম্পৃক্ততা নেই। তার মানে আনসার বাংলাদেশ। ভেরি গুড, তোমাদের রেসপন্স অনেক ভালো। এবার তোমাদের একটা কোশ্চেন ছবিতে আসার সম্ভাবনা খুব বেশি, এটা প্রায় 99% দিয়ে রাখতে পারো। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা আইসো রিলেটেড শব্দ। তাহলে কি কি জিনিস তোমরা পড়বা, সেটা হচ্ছে আইসোটপ, মনে হয় তাই না? লাস্টের বর্ণ হচ্ছে পতে হচ্ছে কি বলো, প্রোটন সংখ্যা সমান, তাই না? সবাই জানো। তারপরে হচ্ছে আইসোবার, তা আইসোবারের উদাহরণ আমরা পড়বো। তাহলে আইসোবার মানে যাদের কি বলো, ভর সংখ্যা সমান। তারপরে হচ্ছে আইসোটন, আইসোটন মানে কি, যাদের হচ্ছে নিউটন সংখ্যা সমান। তার মানে হচ্ছে আইসো ইলেকট্রন, যাদের ইলেকট্রন সংখ্যা সমান। এইগুলো যে কোনো একটা আসতে পারে, তাই না? আমরা এগুলো জানি যে এগুলো যে কোনো একটা আসতে পারে, তাই না? এখন বলো যে তাহলে এটা কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে যে আইসো ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে আইসো ইলেকট্রন। ওকে, আইসো ইলেকট্রন, তার মানে হচ্ছে এটা হলো আইসো ইলেকট্রন, মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। এদের কি আইসোটন, লাস্টের বর্ণটা কি, লাস্টের বর্ণটা তোমরা বলো, লাস্টের বর্ণটা কি? এখানে দেখা যাচ্ছে কি দন্তন্য, দন্তন্য মানে কি, দন্তন্য মানে হচ্ছে যাদের নিউটন সংখ্যা সমান, তাই না? বলো যাদের নিউটন সংখ্যা কি বলো সমান হবে। এখন বলো এটা কি আইসোবার, তাই না? তাদের কি, যাদের ভর সংখ্যা কি হবে বলো সমান হবে। পথে হচ্ছে কি বলো, প্রোটন সংখ্যা সমান হবে, তাই না? যাদের পথে হচ্ছে যে প্রোটন সংখ্যা সমান, তাই না? এখন তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে দেখবা যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার পরীক্ষায় আসে। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা কি জিনিস তোমরা জানো? যে তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে তোমরা একটা জানো যে আয়োডিন 131, সেটা হচ্ছে গলগণ্ড রোগের গলগণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়, তাই না? কোবাল 60, তাই না? ক্যান্সার কোষের মানে চিকিৎসায় ব্যবহার করা হয়। কার্বন হচ্ছে 14, পৃথিবীর বয়স নির্ণয়করণে ব্যবহার করা হয়। টেকনেশিয়াম 99, এগুলো তেজস্ক্রিয় ব্যবহারগুলো তোমরা একটু পড়বা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমি এগুলোকে 100%ই বলবো। যদি ভর্তি পরীক্ষা এখান থেকে না আসে তাহলে হচ্ছে কোশ্চেন না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে বলে আমি চিন্তা করি। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অসাধারণ বিশ্ববিদ্যালয়, একদম রোমাঞ্চকর লাইফ কাটবে 4 বছর। তোমরা হচ্ছে একদম শহর থেকে এক পাহাড়ের ভিতরে নিরিবিলি পরিবেশে তোমাদের লাইফ লিড হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অসাধারণ একটা ক্যাম্পাস। ওকে, সো এরপরে আসি আমরা আইসো রিলেটেড শব্দ আমরা পড়াশোনা করলাম। এই যেমন হচ্ছে এই কোশ্চেনটা আনসার তোমরা নিশ্চয়ই পারবা। কিভাবে পারবা একটু দেখো। তোমাদের যদি আমি প্রশ্ন করি যে এই কোশ্চেনটার আনসার তুমি কিভাবে পারবা সেটা একটু দেখো। তোমাদের যদি প্রশ্ন করি, বলো নিউক্লিয়ন সংখ্যা কি, মানে হচ্ছে ভর সংখ্যা সেম। ভর সংখ্যা মানে কি আইসোবার। ভর সংখ্যা মানে কি আইসোবার। আর কোনো কথা আছে বলো? ভর সংখ্যা মানে কি আইসোবার। তার মানে সংখ্যা তাদেরকে পরস্পরে কি বলে? ভর সংখ্যা মানে
আইসোবার মানে ভর সংখ্যা হচ্ছে আইসোবার, আর কিছু নেই, কোনো সমস্যা নেই, আনসার সাথে সাথে তোমরা পারবে। এরপরে আসো পারমাণবিক সংখ্যা অভিন্ন হলো নিউটন সংখ্যা ভিন্নতার কারণে কি তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, নিউটন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটপ তৈরি হয়। পারমাণবিক সংখ্যা সেম, নিউটন সংখ্যার ভিন্নতার কারণে কি তৈরি হয়, আইসোটপ তৈরি হয়। যেমন কার্বনের, তোমাকে যদি প্রশ্ন করা হয় কার্বনের কয়টা আইসোটপ আছে, কার্বন হচ্ছে 6 12 13 আর কি বলো 14, তার মানে হচ্ছে 3টা আইসোটপ আছে। তার মানে এখানে দেখো এর নিউটন সংখ্যা 6, এর নিউটন 7, এর নিউটন সংখ্যা কত 8, তাই না, যে নিউটন সংখ্যা 6 7 আর কি বলো 8। তার মানে নিউটন সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে তারা হচ্ছে তাদের আইসোটপ তৈরি হয়েছে। তার মানে একটা জিনিস সবাই ভুল করে এটা, যে পারমাণবিক সংখ্যা অভিন্ন হলো নিউটন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটপ তৈরি হয়, তাই না। এটি হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। ওকে, 10-এর এ সবাই পারছো আনসার, ভেরি গুড ভেরি গুড। এরপরে আসো আইসো রিলেট শব্দ, এই নিউটন সংখ্যা কত, 18 থেকে 8 গেলে, তার মানে নিউটন সংখ্যা মানে হচ্ছে 18 -8 সমান হচ্ছে 10। এটা আমি সাথে সাথে পারবো, এটা দেখতেই আমি দেখার সাথে সাথে আমি আনসার পারবো, এটা কোনো সমস্যা নাই, সময় ব্যয় করার কোনো প্রশ্নই আসে না, তাই না। এরপরে আসো ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বিভাজন নিয়ন্ত্রণ করতে কোন আইসোটোপটি খুব বেশি কার্যকর, সেটি হচ্ছে কোবাল্ট-60। সেটা কি হবে বলো, কোবাল্ট-60। ওকে, তার মানে হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গায় প্রতিটা মোমেন্টে আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি যে প্রশ্নগুলো অত্যন্ত ইজি হয়, একটু রিভিশন হয়ে যাচ্ছে, তোমাদের রিভিশন সাথে সাথে হয়ে যাচ্ছে। এবং দেখো তোমরা সামনের দিকে আগাও। কোয়ান্টাম সংখ্যা আমি খুব সংক্ষেপে শেষ করব। কোয়ান্টাম সংখ্যা একটা জিনিস মনে রাখবা, কোয়ান্টাম সংখ্যা থেকে যদি প্রশ্ন আসে তাহলে 3 ভাবে প্রশ্ন আসবে। 1 নাম্বার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার পরিচিতি, তার মানে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করে, তাই না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার হচ্ছে তোমার হলো সত্য নয় সঠিক নয়, সত্য মিথ্যা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, নাম্বার 3 হচ্ছে কোশ্চেন আসবে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকবে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন, এই 3 ধরনের প্রশ্ন আসবে, তাই না। তোমরা জানো প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরে আকার নির্দেশ করে, উপশক্তি স্তর বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরে আকৃতি নির্দেশ করে, এম হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন নির্দেশ করে, এস হচ্ছে ঘূর্ণনের দিক নির্দেশ করে। এই 4টি কোয়ান্টাম সংখ্যা আমাদের হচ্ছে জানতে হবে। আসলে এই 4টা আমরা পড়ে আসছি, 3টা কোয়ান্টাম সংখ্যা, 3টা জিনিস আমরা পড়ে আসছি, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা নিজেরাই পারবো, খুব সহজ। আমরা কোশ্চেনগুলো দেখি পারি কিনা দেখো। আচ্ছা, আমরা প্রত্যেকটা জায়গায় দেখো 5 মিনিট করে পড়াশোনা করলে আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো তোমরা সামনে আগাও। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়, তোমরা বলো তো কি হবে আনসার, তোমরা দ্রুত বলবা আনসার কি হবে বলো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কুইক আনসার কুইক। আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি আসপেক্ট সিরিজের পেজের রিপ্লাইগুলো আমি দেখতেছি, তোমরা একটু আসপেক্ট সিরিজের পেজে চলে আসো সবাই। ওকে, দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়, ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশ করা হয়, তাই না, আমরা এটা সবাই জানি। 13 আনসার সি, সি মানে কারেক্ট। ওকে, এরপরে কোয়ান্টাম সংখ্যা n সমান 2 হলে l সমান হলে অরবিটাল কোনটি, দেখো n সমান 2, n সমান 2 এর জন্য আমাদের হচ্ছে d অরবিটাল, তার মানে হচ্ছে l সমান সরি n সমান 2 মানে 2 হবে, l সমান 1 এর জন্য হচ্ছে p অরবিটাল, তাই না, তার মানে আনসার হবে 2p। তাহলে মনে রাখতে হবে n এর মান হচ্ছে তোমার l এর মানের জন্য অরবিটাল নির্দেশ করে, তাই না, 0 1 2 3, তাই না, এস পি ডি এফ, তাই না, এখানে 1 এর মান আছে, সো 1 এর মান থাকার কারণে সেটা হচ্ছে 2p আছে, তাই না, 2p। সো আনসার হবে হলো সি, আনসার হবে সি। দ্রুত আনসার করতে হবে, সবার আগে আনসার করবা, আমার আগে আনসার করবা, দেখে দেখে আনসার করবা, সাথে সাথে আনসার করতে হবে। ওকে, বলছে উপশক্তি স্তর পি এর জন্য এল ও এম এর মান যথাক্রমে, দেখো বলছে পি এর জন্য এল ও এন এর মান, পি তার মানে হচ্ছে এল এর মান আমরা বুঝতে পারতেছি 1, তার মানে এল এর মান 1 হলে আর হচ্ছে এম এর মান হচ্ছে কি হবে প্লাস মাইনাস 1, মানে কি +1 0 -1, তাই না, বলো +1 0 -1, দেখো বলো আনসার কি হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাহলে বলছে এল এর মানটা হবে 1
আর আনসার হবে এ, তাই না? সবাই আনসার পারছো, ভেরি গুড। 16 আনসার এ, ভেরি গুড। ওকে, আচ্ছা কুইক উত্তর করতে হবে। এরপরে আসো 4D অরবিটালের জন্য কোন কোয়ান্টাম সেটটি সঠিক হবে, কোনটা সঠিক হবে, তাই না? কোনটা সঠিক হবে, চলো আমরা একটু দেখে আসি কোনটা সঠিক হবে। বলছে 4D, তার মানে n এর মান হচ্ছে এখানে 4, d এর জন্য l এর মান হচ্ছে 2 হবে, m এর মান হচ্ছে কি হবে +-2 হবে, s এর মান হচ্ছে কি বলো প্লাস হাফ বা মাইনাস হাফ হবে, তাই না? এরকম +-হাফ হবে। ওকে, আচ্ছা এখন লাস্টে একটু তোমাদেরকে বলি, তোমাদের হচ্ছে এইখানে এই জায়গাটাতে এটা হাফ হবে, হাফ হবে, হাফ হবে, হাফটা ভালো করে উঠে নাই, তাই না? তার মানে হচ্ছে আমাদের এই প্রথম দুইটা আনসার হওয়ার সঠিক নাই। n মানে 2, n মানে +2, s মানে প্লাস হবে, আনসার হবে সি। তোমরা কিন্তু অনেকেই পারছো, 18 নম্বর আনসার সি, ভেরি গুড। তোমরা দ্রুত আনসার করবে, আজকের ক্লাসটা তোমাদের একটা রিভিশন হয়ে যাবে, একদম ফুল রিভিশন হয়ে যাবে ক্লাসের পড়া। তোমরা অনেক সময় স্টুডেন্ট ক্লাসে যখন ছোটোবেলা ছিলা, স্কুলে যায় না যায় বলতা যে আজকে স্কুলে যাবো না, সারাদিন ব্যাপক পড়াশোনা করব। আসলে দিন শেষে দেখবা যে ব্যাপক পড়াশোনা হয় না। অনেকে যারা লাইভ না করে মনে করতেছে পরে রেকর্ড করে আগে নিজের মতো পড়ে পড়ে শেষ করব, কোনো দিন হবে না। কারণ আমার সাথে ক্লাসে থেকে যতক্ষণ হবে তুমি একা একা ততক্ষণ কোনো দিনই পারবা না, তাই না? আমার সাথে যদি একমত হও তাহলে তোমরা সবাই লেখো রাইট, লেখো রাইট, লেখো সবাই। আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে একটু সবাই রাইট লেখো, রাইট, যে ইয়েস আমরা একমত। কারণ কখনোই বিশ্বাস করো, কখনোই তোমার কোনো একটা ক্লাসের ব্যাপারটা একরকম থাকে না। ওকে, আচ্ছা সবাই একটু কমেন্টে লেখো রাইট, লেখো রাইট, রাইট। কখনোই তুমি মনে করবা লাইফ শেষ না করে আমি চলে গেলাম, পরে পড়াশোনা করব, মনে একবার অনেকে বলবে যে না ভাই একটা না একটা হবেই, বলে একটার আগে কয়টা বাজে, একটার আগে 12টা বাজে, তোমার জীবনের 12টাই বাজবে, ঠিক আছে? মনে রাখতে হবে, ক্লাস না করলে জীবনে 12টা বাজতে পারবে এমন ব্যাপার না, কিন্তু কথা না শুনলে 12টা বাজতে পারে। এবার হচ্ছে অরবিট অরবিটাল, আমরা এই দুইটার মধ্যে একটু পার্থক্য পড়ব। চট্টগ্রামের সহজ সহজ প্রশ্ন আসে, এই জন্য আমরা পার্থক্য পড়বো, তাই না? এখানে সম্ভব অসম্ভব আসে, যেমন হচ্ছে এস পি ডি এফ, পসিবল ইম্পসিবল। তোমরা মনে রাখবে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমি মজা করে শেখাই যে তোমরা হাতের মধ্যে হিসাব করবা 1 2 3 4, তাই না? ধরো হচ্ছে তোমার প্রত্যেকের কাছে যা দরকার ঠিক তাই আছে। যেমন হচ্ছে তোমাকে বললো 3p সম্ভব না অসম্ভব, তুমি হিসাব করবা এস এবং পি, পি কয় নাম্বার আছে, 2 নাম্বার আছে, তার সামনে 2 থাকার কথা, 3 আছে, কাজে সম্ভব। যদি বলো 1p অসম্ভব, কারণ এস পি 2 নাম্বারে আছে, 2 নাম্বারে থাকলে তার সামনে 2 থাকার কথা, 1 আছে, কম আছে, কম থাকলে সম্ভব না, যত বেশি থাকবে ততই সম্ভব, তাই না? তাহলে তোমরা বলো তো এই যে সম্ভব অসম্ভব বিষয়গুলো আমরা সহজেই বলতে পারবো, তাই না? এখন দেখো বলছে কোন অরবিটালটি সম্ভব না, একটু দ্রুত আনসার করো, কোন অরবিটালটি সম্ভব না, দ্রুত আনসার করো। ফিজিক্স ক্লাসটা কবে হবে ভাই? আজ ফিজিক্স গত ক্লাস হয়ে গেছে। আপনি অ্যাডমিশনের সময় কোন স্যারের লাইভ ক্লাস করছিলেন? আমাদের অ্যাডমিশনের সময় কোনো স্যারের লাইভ ক্লাস করার সুযোগ ছিল না, বিকজ ওই সময় আমার কাছে ফোনই ছিল না। 2005 সালে আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, ওই সময় তোমাদের মোবাইল ফোন কার কাছে ছিল আমি জানতাম না, আসলে আমার কাছে অন্তত ছিল না, ঠিক আছে? ওকে, আমরা বলছিলাম যে কোনটা, দেখো এখন বলো, সেটা হচ্ছে 3F, 3F সম্ভব না, কারণ আমরা বলছি SPDF কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। 4 নাম্বার হচ্ছে তার সামনে 3 আছে, কম আছে, কম থাকলে কি হবে বলো? অসম্ভব। তার মানে আনসার হবে হচ্ছে এ। ওকে, আনসার হবে কি এ। ওকে, এরপরে আসো পাউলির বর্জন নীতি অনুসারে ডি উপস্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকা সম্ভব? আমি এভাবে মনে রেখেছি, দেখো SPDF, তাই না? সেটা হচ্ছে 1 3 5 7, ঠিক আছে? এগুলো হচ্ছে অরবিটাল। প্রতিটা অরবিটালটাকে তুমি 2 দিয়ে গুণ করলে কি হবে? ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। তার মানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হবে? ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। 2 দিয়ে কতগুলো গুণ করলে অবশ্যই ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। 2 দিয়ে কত হলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। তার মানে হচ্ছে এইটা, তার মানে বলছে ডি, তাই না? ডিতে হচ্ছে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারবে। ওকে, কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 10 ইলেকট্রন হচ্ছে ডি উপস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টি ইলেকট্রন থাকতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা শাহিনুর ইসলাম বলছে যে 2005 সালে তার জন্ম হয়েছে, ভেরি গুড। আমার ইন্টার পরীক্ষার সাল আর তোমার জন্মসাল মিলে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বলছে কোনটি গোলাকার নয়? গোলাকার নয় মানে হচ্ছে যেটি হচ্ছে গোলাকার নয় বলতে দেখা যাবে যেটি এল এর মান 0 নয়, এরকম হলেই সেটি হচ্ছে কি নয়?
গোলাকার নয়। দেখো এল এর মান 0 নয়, এটা হলো আনসার হলো সি। তার মানে এন এর মান 1 হলো পি। পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, এস হচ্ছে গোলাকার, পি ডাম্বেল আকৃতি, ডি হচ্ছে ডাবল ডাম্বেল, আর এফ অনেকটা জটিল প্রকৃতির, তাই না? এটা তোমরা পড়ে আসছো কোনটা দেখতে কেমন, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে আসছো, তোমরা জানো। ওকে, আচ্ছা, ভেরি গুড। ওকে, আমরা প্রত্যেকেই দেখো বলছিলাম যে 23-এর আনসার হবে কি বলো? সি। 23-এর আনসার হবে সি। এরপরে আসো ফরে উপশক্তি স্তরে অরবিটাল কয়টি আছে? একটু আগে আমরা পড়ে আসছি, এই প্রশ্নের আনসার তোমাকে দ্রুত দিতে হবে। একটু আগে পড়ে আসছি কতটা অরবিটাল থাকে, 1 3 5 7 বলছি, তাই না? 1 3 5 7। আপনি কি, আচ্ছা আপনি কি করছেন? আমি কি করছি? আচ্ছা ভাই, সবার জন্য 2005 সালে, সবার জন্মই। আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমাদের ব্যাচ 2024 ব্যাচের জন্ম 2005 সাল, মনে রাখবো। ওকে, তার মানে হচ্ছে আনসার হবে কি হবে? D7, তাই না? 1 3 5 7, এফ এর মান হচ্ছে 7, 24-এর আনসার হবে ডি। ভেরি গুড, ম্যাক্সিমাম পারছো। ওকে, আচ্ছা, এরপরে আসো ইলেকট্রন বিন্যাস ও কয়েকটা নীতিসমূহ, তাই না? কয়েকটা নীতি আছে, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে পাউলির বর্জন নীতি। ওকে, একটি হচ্ছে পাউলির বর্জন নীতি, কেউ বলে পলি, হলো পাউলি। ওকে, পাউলির বর্জন নীতি। তারপরে হচ্ছে 2 নাম্বার হলো হুন্ডের নীতি। ওকে, হুন্ডের নীতি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আহ্বাও নীতি। একটু উল্টা হয়ে গেল, তাই না? আহ্বাও নীতিটা আগে লেখা দরকার ছিল। ওকে, এই 3টা নীতি থেকে প্রশ্ন আসে, যে হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসে, কোনটা বেজর ইলেকট্রন পাওয়া যায়, কোনটা কি ইত্যাদি পাওয়া যায়। তো এই ইলেকট্রন বিন্যাসগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। 3D ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের আমি একটা ম্যাজিক শিখাইছিলাম, সেটা হচ্ছে তোমাদের একটা ম্যাজিক শিখাইছিলাম, মনে আছে কিনা? সেটা হচ্ছে কপার 29 আর ক্রোমিয়াম হচ্ছে 24, দুটো হচ্ছে ব্যতিক্রম। এই ধরনের ইলেকট্রন বিন্যাসে প্রথমে লিখবা আর্গন 3D আর 4s, এটা লিখে ফেলবা, ঠিক আছে? আর্গন 3D আর 4s, এটা লিখে ফেলবা ডাইরেক্ট, 3D আর 4s। ওকে, তোমাদের একটা ম্যাজিক শিখাই। ধরো এই জায়গায় যদি এরকম আসে, দুটো তো ব্যতিক্রম, আয়রন 26 যদি আসে, আয়রন 26 ইলেকট্রন বিন্যাস, তুমি প্রথমে লিখবা আর্গন 3D আর 4s। তার মানে হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাস 21 থেকে 30-এর মাঝে, তারা হচ্ছে 3D ব্লক মৌল, তাই না? 21 থেকে 30-এর মাঝে তারা হচ্ছে 3D ব্লক মৌল। আচ্ছা, ওকে, এখন দেখো আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা একটু লক্ষ্য করে দেখো। যেটা তোমাদেরকে আমি বলছি সেটা একটু লক্ষ্য করে দেখো, যে কপার 29, দেখো তুমি কি করবা, এই যে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে দুটো অঙ্ক আছে, তোমার হলো একটা আছে 2 আর একটা আছে 9। তুমি কি করবা, যে এই যে আগেটা দিয়ে বোঝাই, ডানের অঙ্কটা ডিতে দিবা আর বামের অঙ্কটা হচ্ছে এসে দিবা, বুঝতে পারছো? তার মানে আমি এইভাবে মনে রাখছি যে এখানে দুটো অঙ্ক আছে, একটা 2 একটা 6, ডি মানে ডানের অঙ্ক ডিতে দিব, বামের অঙ্ক এসে দিব, শেষ। এখানেও ঠিক তাই, ডানের অঙ্ক আমি ডিতে দিব, বামের অঙ্ক এসে দিব, ডানের অঙ্ক ডিতে দিব, বামের অঙ্ক এসে দিব। কিন্তু নিয়ম অনুযায়ী D4 বা D9 কখনো হয় না, তাই না? এখান থেকে একটা ইলেকট্রন কমে যায়, সেখানে হচ্ছে এখানে 5 হয়ে যাবে, অর্ধপূর্ণ হওয়ার কারণে। এটা পূর্ণতার কারণে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? পূর্ণতার কারণে এখানে হচ্ছে ধরো এখানে হচ্ছে এস 3D আর হচ্ছে 4s, তাই না? এখানে 1 হবে, এখানে হচ্ছে 3D10 হবে। এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রম কারণে এই দুটো পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, আছে লেন্থেনাম, এই 10টি হচ্ছে অ্যাবনর্মাল, রাইট? খুব সুন্দর কথা বলছে। আচ্ছা, সাস্ট অ্যাটাক আর চবি অ্যাটাক একসাথে ঢুকে গেছে, সো এই জন্য আসলে তোমরা এই ক্লাসটা করলেও তোমরা সাস্টে উপকৃত হবা, ঠিক আছে? সাস্ট অ্যাটাক, চবি অ্যাটাক একসাথে ঢুকে গেছে। ওকে, এরপরে আসো আমরা ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নীতি। কি ধরনের প্রশ্ন আসে দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম, তাহলে ব্যতিক্রম আমার কোন জায়গায়? ব্যতিক্রম হচ্ছে আমার ক্রোমিয়ামের ক্ষেত্রে, তাই না? ক্রোমিয়ামের ক্ষেত্রে আমার হচ্ছে ব্যতিক্রম। তাহলে দেখো আমি দেখব 3D5 4s1 কোথায় আছে, তাই না? তার মানে হচ্ছে এই যে 3D5 আর হচ্ছে 4s1 এই জায়গায় আছে। তার মানে এটাই হবে আমাদের
আনসার 3d5 4s1। ওকে, তার মানে বুঝতে পারছো, তার মানে আনসার হবে আমাদের এটা 3d5 হলো 4s1। ওকে, ক্রোমিয়াম। এরপরে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে কোনটি কপার, একটু আগে পড়ে আসছি, তার মানে 3d10 আর 4s1, 3d10 আর হচ্ছে কি 4s1, এই দুটো এটা হবে। তার মানে হচ্ছে আমরা একটু আগে আনসার পড়ে আসছি যে 3d10 আর 4s1 হবে। যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। কেন আসে? কারণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসে। সো ব্যতিক্রমগুলো তুমি ভালোভাবে মনে রাখবা। আর একটা জিনিস তোমাদের একটু পরে শেখাবো। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্লাস শেষ এখন চাইলে আমরা কোথায় পাবো? এই ক্লাসগুলো তোমাদের হচ্ছে এই ক্লাসগুলো সুন্দর করে একটা জায়গায় সাজানো আছে, সেটি তোমাদেরকে আমি বলি www.aspectseriesbd.com। ঠিক আছে, aspectseriesbd.com এই জায়গায় সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, aspectseriesbd.com এই জায়গায় সবার সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, aspectseriesbd.com এ সাজানো আছে। ওকে, আমরা দেখি aspectseriesbd.com, একটু লিখি www.aspectseriesbd.com এ যায় কোর্সে যাবা, তাহলে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, কোর্সে গেলেই পেয়ে যাবা। ওকে, আচ্ছা হ্যাঁ, কৃষি এক্সাম ব্যাচ হচ্ছে ভর্তি চলছে, রাইট? কৃষি এক্সাম। ওকে, এরপরে আসা হচ্ছে সর্বোচ্চ শক্তি কোন স্তরের। দেখো, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, সব জায়গায় আসে এগুলো। সর্বোচ্চ শক্তি কোন স্তরের? তাহলে আমরা প্রথমটা হচ্ছে এন এর মান, আর পরেরটা হচ্ছে এল এর মান। এন প্লাস এলটাকে আমরা শক্তি হিসেবে ধরি, তার মানে হচ্ছে কি 5 + 1 সমান হচ্ছে 6, 6 + 0 সমান হচ্ছে 6, 3 + 2 সমান হচ্ছে 5, 4 + 0 সমান হচ্ছে 4। বলছে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা, তার মানে শক্তি স্তর দুইটার মধ্যে এই দুটোই আনসার হতে পারে, তাই না? এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই দুটোর মধ্যে কারটা এই বেশি, যার এন এর মান বড়, তার মানে আনসার হবে হচ্ছে কি বলো? আনসার হবে বি। ওকে, আনসার হবে বি। কেন? এখানে হচ্ছে এন এর মানটা বড়, দুইটা সমান হলে এন এর মান বড়, সেটাই সর্বোচ্চ শক্তি স্তরের সর্বোচ্চ শক্তি। যদি বলতে ইলেকট্রন কোনটাতে আগে যাবে, বলবা যার মান নিম্ন সেখানে ইলেকট্রন আগে যাবে। ওকে, এরপরে আসো দ্রাব্যতা। তোমাদের একটা মজার জিনিস বলাই যে দ্রাব্যতা থেকে আমি ছোট্ট একটা জিনিস পড়াবো, সেটাই পরীক্ষায় আসবে, সেটাই হচ্ছে পরীক্ষায় আসবে। দেখো, দ্রাব্যতা আসলে কার উপর ডিপেন্ড করে? এটা আমরা বলি যে দ্রাব্যতা ডিপেন্ড করবে হচ্ছে প্রতাপের উপরে। কার উপর বলো? প্রতাপ। প্রতাপটা কি জিনিস তোমরা দেখো, প্রতে হচ্ছে প্রকৃতি, যেমন দ্রব নাকি দ্রাবক। ঠিক আছে, দ্রব দ্রাবকের প্রকৃতিটা কি। তারপরে হচ্ছে তাতে হলো তাপমাত্রা, তার মানে হচ্ছে দ্রব এবং দ্রাবকের তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। প্রেসার বা চাপের উপর ডিপেন্ড করবে। তার মানে হচ্ছে এই তিনটা জিনিসের উপরে আমাদের দ্রাব্যতা ডিপেন্ড করতেছে, তাই না? দ্রাব্যতা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে? তিনটা জিনিস। একটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে কি বলো? চাপ বা প্রেসার। ওকে, এখন তোমাদের কাছে যদি আমি বলি যে লা-শাতিলি নীতি অনুসারে, দেখো, তাপহারী বিক্রিয়া হলে তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রবণের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে এটি হচ্ছে নর্মাল নিয়ম। তাপহারী বিক্রিয়া হলে তাপ দিলে দ্রাব্যতা বাড়বে, তার মানে তাপহারী বিক্রিয়া, তার তো তাপ লাগবেই, তার মানে দ্রাব্যতা বাড়বে। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ দিলে দ্রাব্যতা কমবে, তার মানে হচ্ছে কোনো বিক্রিয়াটা হলো মাইন করবে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয়, তুমি যদি সেখানে আরও তাপ দাও, ঠিক আছে, তাহলে সে কি হবে? মাইন করবে। ঠিক আছে, মাইন করবে। ওকে, তার মানে হচ্ছে এখন এই যে এটা বলছে যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, এরকম আবার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে হচ্ছে যেমন ক্যালাস পানি যেগুলো আছে, যেমন পানি আছে, তাপ দেওয়ার পরে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ তারা তাপ শোষণ করবে, তার মানে হচ্ছে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যখন পানি শেষ হয়ে যাবে তখন সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে, তখন তাপ দিলে দ্রাব্যতা হ্রাস পাবে। তার মানে হচ্ছে এই লাস্টের যে কথাটা সেটা বলছে, তার কথা অনুসারে একটু চিন্তা করে দেখো, যদি আমরা বলি যে প্রথমে ক্যালাস পানি খেতে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায়,
তারপরে আবার দ্রাব্যতা কমে যায়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকমভাবে হয়। এগুলো কারা কারা? সোডিয়াম সালফেট, দর্শন পানি, এটা গ্লোবাল লবণ এবং জিপসাম। দেখো এক্সাম্পলগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসে। ওকে, এখন তুমি দেখো কিছু কিছু গ্যাস আছে যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা হ্রাস পায়। যেমন এই যে দেখো, এগুলো খুব ভালো করে পড়বা যে অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের তাপমাত্রা থাকে 0। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের তাপমাত্রা থাকে কি বলো? 0 থাকে। তার মানে দেখো এগুলো একটু মনে রাখবা তোমরা, কারণ হচ্ছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। চাপের প্রভাবের ক্ষেত্রে একটা সূত্র আছে, বিজ্ঞানী হ্যান্ডির সূত্র। এই সূত্রটা এবার চট্টগ্রামে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। বিজ্ঞানী হ্যান্ডির সূত্র অনুসারে দেখো, বিজ্ঞানী হ্যান্ডির সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল পদার্থে কোনো গ্যাসের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তার মানে হচ্ছে চাপ যত বাড়বে দ্রাব্যতা তত বাড়বে। এটা হচ্ছে স্থির তাপমাত্রার ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে, বিজ্ঞানী হ্যান্ডি বলছে। এটাকে গাণিতিকভাবে লেখা হয়েছে এস ইন্টু পি। এটা কে এস হচ্ছে হ্যান্ডি ধ্রুবক, গ্যাসের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি তাপমাত্রা চাপের উপর নির্ভর করে। ওকে, এগুলো গাঁজাখুরি গল্প আমরা খুব বেশি বলবো না। সমপরিমাণ পানিতে কোনটি দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে? দেখো একটু আগে আমি বলছিলাম যে কার কার দ্রাব্যতা সবচেয়ে বেশি, এগুলো কিন্তু আমি তোমাদের বলছিলাম। একটু দেখো দেখি সবাই সবাই দেখো। অনেকে বলতে পারো যে ভাই এটা তো জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এটা কেন এখানে দিলেন? এটা আসলে চট্টগ্রামে আসার মতো প্রশ্ন, চট্টগ্রামেও আসছে, জাবিতেও আসছে। সো এটা নিয়ে তুমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, ঠিক আছে? তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি কোথায় আসছে এটা নিয়ে তুমি এখানে কথা বলার প্রয়োজন নাই। ওকে, ওকে, তোমরা দেখো জিএসটি এক্সাম ব্যাচ চাই, জিএসটি এবং এগ্রি দুটো মিলেই একটা এক্সাম ব্যাচ প্লাস ফুল কোর্স চলতেছে। আচ্ছা, এটা সেটা হলো হচ্ছে নেটওয়ার্ক 4.0। আচ্ছা দেখো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট। আচ্ছা ক্লোরাইড তো আগে বাদ, এই দুটোর মধ্যে একটা হবে। তার মধ্যে পটাশিয়াম হচ্ছে সোডিয়ামের, দেখো সোডিয়ামের হচ্ছে সোডিয়াম নাইট্রেট আনসার হবে। এটা হচ্ছে দ্রাব্যতা বেশি, আমরা তোমাদের একটু আগে ওই বর্ণনাতে বলে আসছি। এত চাপে 100 গ্রাম পানিতে কোনো গ্যাসের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এইটা একটা মজার প্রশ্ন, তোমরা একটু প্রশ্ন করো দেখি, সব উত্তর করো দেখি, এটা কি হবে আনসার? আমরা জানি যে এই সূত্রটা আসলে হ্যান্ডির সূত্র অনুসারে ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যান্ডির সূত্র অনুসারে আচ্ছা হ্যান্ডির সূত্র অনুসারে তোমরা একটা জিনিস মনে রাখতে হবে। হ্যান্ডির সূত্র অনুসারে আমরা কি জানি? জানি যে হচ্ছে চাপের সাথে সম্পর্কিত। যেহেতু এখানে চাপ সমান, কাজেই হচ্ছে কি হবে, প্রত্যেকের ক্ষেত্রে দ্রাব্যতা সমান হবে। দ্রাব্যতা এটা হচ্ছে কোনোটিই ন হবে আনসার, তাই না? আনসার হবে কোনোটি ন। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা তাহলে দেখো আমরা গুণগত রসায়নের আরেকটা জিনিস পড়বো, সেটা হাইড্রোজেন বর্ণালী। সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী তোমরা একটু পড়ে আসবা, বিকজ হাইড্রোজেন বর্ণালী থেকে প্রশ্ন আসে। লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, এখান থেকে প্রশ্ন আসেই পরীক্ষায়, ঠিক আছে? কোনো একটা লেন লাভ দিয়ে তৃতীয় স্তরে আসলো, তার নাম কি? 3 নাম্বার কি আছে? প্যাস্টেন সিরিজ আছে, সেটা কিন্তু পরীক্ষায় আসে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেডিকেল ক্ষেত্রে বা তেজস্ক্রিয় ব্যবহারের ক্ষেত্রে ইউভি রশ্মি, তারপরে আইআর, আলট্রাভায়োলেট রে, তার মানে এগুলোর ব্যবহার একটু তোমরা পড়ে যাবা, ঠিক আছে? তারপর আলফা
আলফা বিটা গামা তো তোমার আছে তোমার ইয়েতে অন্য জায়গায়। সো ক্লাসের মাঝে আমি তোমাদেরকে 40টা অঙ্কের লিস্ট দিব। এই অঙ্কগুলো থেকেই আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না ইনশাল্লাহ। সো এগুলো নিয়ে তোমাদের সাথে আমাদের হচ্ছে কথা হবে। তোমরা একটু দেখো, এখন হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারটার নাম লেখো। আমরা তৃতীয় অধ্যায়, ফার্স্ট পার্টে তৃতীয় অধ্যায় মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন এখানে পড়াবো। মৌলের প্রাথমিক তথ্য থেকে এখানে প্রশ্ন আসে যে নিচের কোন মৌলটি উপধাতু, তাই না? উপধাতু আমরা জানি হলো 7টা, তাই না? জিবে শিগগির আসেন সাবধানে টুলে বসেন, তাই না? ওটা নিয়ে আমাদের আসলে কোনো কথা নাই। তার মানে হচ্ছে এখানে তোমরা উপধাতু বলো, উপধাতু হচ্ছে যে সাবধানে টুলে বসেন। অ্যান্টিমনি একটা হচ্ছে উপধাতু, তাই না? তোমরা জানো অ্যান্টিমনি হচ্ছে এখানে একটা উপধাতু। আচ্ছা, একটা দেখো, কিছু কিছু জিনিস আমার তো পুরো বই শেষ করতে হবে। সো আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে একটু স্কিপ করা তো আমার জন্য খুবই স্বাভাবিক। সো আমি তো সব পড়ায় যেতে পারবো না। সো তোমরা একটু মাথায় রাখবা, তাই না? তোমরা একটু অবশ্যই মাথায় রাখবা, ওকে? আচ্ছা, আগের অধ্যায়ে কিছু একটা জিনিস আছে, সেটা হলো আয়ন শনাক্তকরণ। আমরা আসলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে আয়ন শনাক্তকরণ একটা প্রশ্ন থাকেই, তাই না? আয়ন শনাক্তকরণ যেমন তোমরা দেখো, সোডিয়াম আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? তোমার হচ্ছে 2 নাম্বার হলো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ, নেসলার বিকারক যেটা, ঠিক আছে? নেসলার বিকারকটা পরীক্ষায় আসে, নেসলার বিকারক, হ্যাঁ, পরীক্ষায় নেসলার বিকারকটা আসে। এরপরে হচ্ছে তোমার হলো ক্লোরাইড, সালফেট, ঠিক আছে? তারপরে নাইট্রেট হচ্ছে বলয় পরীক্ষা, এটা পরীক্ষা আসে। বলয় পরীক্ষা হচ্ছে বাদামি রিং দেখে বোঝা যায় সেখানে নাইট্রেট আছে, তাই না? সো এই একটু শনাক্তকরণগুলো তোমরা পড়বা। আবার হচ্ছে শিখা পরীক্ষায় বর্ণ দেয়, এইগুলো একটু পড়বা। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, এই যে নানান ধরনের একটু তথ্যমত্ত আছে, এগুলো থেকে চট্টগ্রামে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? আমি এটা স্কিপ করছিলাম, এই জন্য এইটার নাম হচ্ছে বর্ণ ও বর্ণালী, ঠিক আছে? বর্ণ দেয় শুধু গ্রুপ 1 এবং 2। গ্রুপ 1 এবং 2 এর আবার হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, কারণ এদের আকার অত্যন্ত ছোট, তাই না? সো তোমরা একটু দেখো, একটু স্কিপ করছিলাম হয়তো এটা, সরি। তোমরা একটু দেখো। আমরা এখন দ্রুত চলে যাব, যেহেতু সাজেস্টিভ ক্লাস, সাজেশনমূলক ক্লাস। সো আমাদের হচ্ছে এটা দ্রুত শেষ করতে হবে, সাজেশনমূলক ক্লাস, তাই না? আচ্ছা, তোমরা হ্যাঁ, 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 ফে- ফিরা ফায়রানা ফিরা একটা ভালো কথা বলছে, যে টপিক লিখে দিলে আমরা বুঝবো কি কি পড়তে হবে, রাইট? আমরা টপিকই লিখে দেবো আজকে ক্লাসে, ওকে? আচ্ছা, বিসমাথ হলো, আমরা অবশ্যই হচ্ছে বিসমাথ হলো ধাতু, তাই না? এটা নিয়ে কোনো কথা নাই। বিসমাথ হলো ধাতু, এগুলো তোমরা পারবা। প্রাইমারি তথ্য, আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত? 53, তাই না? আয়োডিন হচ্ছে পারমাণবিক ভর 127, আর হচ্ছে 131ও আছে, এবং হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক সংখ্যা 53। আচ্ছা, নিচের কোনটি পারমাণবিক ভর সবচেয়ে বেশি? তোমরা এটা দেখবা যে সবচেয়ে ভর বড়, সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এই ধরনের কোশ্চেন ভর্তি পরীক্ষায় আসে। এগুলো তোমরা নিজেরাই পারবে, এগুলো নিয়ে কথা মানে। পর্যায় সারণী থেকে একটা কোশ্চেন আসবেই, না আসলে ভর্তি পরীক্ষা বাতিল। পর্যায় সারণীতে 118টি মৌল আছে, এই 118টি মৌলের অন্তত নাম জানার চেষ্টা করবা, একবার সিরিয়ালি না, অন্তত জানার চেষ্টা করবা। কারণ অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এই স্যাপ পরীক্ষা কি একবার প্রশ্ন আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই স্যাপটা হচ্ছে হাফনিয়াম, তাই না? এটাকে বলে হচ্ছে সিএফটা কি বলো, ক্যালিফোর্নিয়াম। এই স্যাপটাকে কি বলো, বলে হ্যালোফোর্নিয়াম, তাই না? এ উল্টা পাল্টা বলে, তাহলে হাফনিয়াম, ক্যালিফোর্নিয়াম। আবার সিএস তাহলে সিজিয়াম, ডিএস কি কয়, ডেসিয়াম, ডিএস হলো ডার্ম স্টেডিয়াম। সো নামগুলো অন্তত তোমরা জানবা, কারণ নাম না জানলে হচ্ছে ভর্তি পরীক্ষা, এগুলো যখন পরীক্ষা আসে তখন সেগুলো তোমরা আনসার করতে পারবা না। এখানে ইম্পর্টেন্ট একটা তথ্য আছে যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি। 99% স্টুডেন্ট এই আনসারটা ভুল করে, যে আধুনিক পর্যায় সারণীর একটি হচ্ছে এই ভিত্তি কি। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো এমসিকিউটা কি জিনিস, এটা আমি পড়াইতে যাই তোমাদেরকে বলি। এমসিকিউ হচ্ছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট পরীক্ষা পদ্ধতির নাম। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এর বাংলা হলো বহু নির্বাচনী প্রশ্ন। নির্বাচন মানে ভোট দেওয়া, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। তার মানে হচ্ছে এই জন্য পড়ালেখার কি কোনো দরকার আছে? দরকার নাই। তার মানে হচ্ছে এমসিকিউ মানে সেটা না। এমসিকিউ মানে ধরো তুমি কনফিউজড হবা, 4টা অপশনে একরকম লাগবে, কনফিউজড হয়ে যাবা, 4টা একরকম লাগলে কি করবা?
চুজ দ্য বেস্ট অপশনটা আনসার করবা। 4টায় যদি তোমার হচ্ছে আনসার যদি না থাকে তাহলে চুজ দ্য নিয়ারেস্ট অপশন আনসার করবা। আনসার কখনোই ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আনসার যদি ব্ল্যাঙ্ক রাখো তাহলে তোমার রেজাল্টও কি হবে, ব্ল্যাঙ্ক হবে। ধরে নাও একটা ছেলে একটা মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, তোমাকে প্রশ্ন করা হলো যে তাদের মাঝে সম্পর্ক কি, তুমি কি উত্তর দিবা বলো দেখি। যদি প্রশ্ন করা হলো যে একটা ছেলে মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, তোমার তাদের মাঝে সম্পর্ক কি, তোমাকে প্রশ্ন করা হলো সমবয়সী, তাহলে তুমি তাদেরকে কি উত্তর দিবা বলো। বলো, একটা ছেলে আর একটা মেয়ে সমবয়সী রিক্সা দিয়ে যাচ্ছে, তোমাকে প্রশ্ন করা হলো যে তাদের মাঝে সম্পর্ক কি, তখন তুমি কি উত্তর দিবা, একটু প্রশ্ন করো দেখি। কি উত্তর দিবা? তার মানে হচ্ছে তুমি বলবা যে তারা ভাই বোন, কেউ বলবো তারা ছাত্রছাত্রী, কেউ বলবে তারা পাত্রপাত্রী, কেউ বলবো তারা স্বামী স্ত্রী। আসলে কোনটা সঠিক? সঠিক কথা হচ্ছে যে একটু গভীর দৃষ্টি দিয়ে দেখতে হবে আসলে তারা রিক্সার মধ্যে কিভাবে বসে আছে, তাই না? তারা যদি নর্মালি বসে থাকে তাহলে বুঝবা তারা হচ্ছে তাদের মাঝে আইনিক বন্ধন আছে, তারা হলো স্বামী স্ত্রী। তারা যদি হাত ধরে বসে থাকে তাহলে বুঝবা তাদের মাঝে সমযোজী বন্ধন থাকে। তাহলে অবস্থা যদি আরো বেশি সামনের দিকে যায় তাহলে বুঝবা এটা সমযোজী যৌগের আয়নিক অবস্থা বিরাজ করতেছে। তার মানে তারা হাত ধরে বসে আছে আর তুমি বুঝলা যে তারা স্বামী স্ত্রী। তোমার কি কমন সেন্স আছে? নাই। স্বামী স্ত্রী কখনোই রাস্তাঘাটে পথে প্রান্তরে এভাবে বেহায়ার মতো হাত ধরে হাঁটবে না, কারণ তাদের হাত ধরার জায়গা আছে। আচ্ছা, ঝামেলা থাকলে পরস্পর প্রোটন এবং ইলেকট্রন, রাইট, জাস্ট ফ্যান না। আচ্ছা, তাহলে তুমি দেখবা যে এই অপশনগুলোর ক্ষেত্রে দেখবা প্রথমে দেখবা পর্যায় সারণীর ভিত্তি বহিস্তরে ইলেকট্রন বিন্যাস আছে কিনা। সেটা যদি না থাকে তাহলে আনসার হবে ইলেকট্রন বিন্যাস। সেটাও যদি অপশনে না থাকে তাহলে আনসার হবে পারমাণবিক সংখ্যা। সেটাও যদি অপশনে না থাকে আনসার হবে পারমাণবিক ভর। তার মানে এটা আনসার হচ্ছে বহিস্তরে ইলেকট্রন বিন্যাস। তার মানে এগুলো হচ্ছে, এই প্রশ্নটা 11 বার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে, তার মধ্যে 10 বারই অপশনে ইলেকট্রন বিন্যাস ছিল না। তার মানে তোমরা প্রত্যেকেই আনসার লিখছো ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, বুঝতে পারছো? তারা দুইজনই। আচ্ছা, ওকে ওকে ওকে, তোমরা বুঝতে পারছি, তোমরা অনেক এইটা নিয়ে খুব মজা পাইছো, ঠিক আছে, ওকে। এরপরে আসো আমরা সামনের দিকে যাই। মেন্ডেলিভের পর্যায় সারণী বাতিল করা হয়েছিল কোন জোড়া মৌলের অবস্থানের কারণে? দেখো, এটা আমি এভাবে বলি যে আজকাল তোমার আমার কথা হয়, দেখা হয় না, ঠিক আছে। আজকাল তোমার আমার কথা হয়, কি হয় না, দেখা হয় না। আজকাল তার মানে হচ্ছে এখানে দেখো আর্গন পটাশিয়াম, ঠিক আছে, তোমার আমার টেলোরিয়াম আয়োডিন, কোবাল্ট আর কি বলো নিকেল, ঠিক আছে। তাহলে আজকাল তোমার আমার কথা নাই, ঠিক আছে। তার মানে এদের দেখো এর পারমাণবিক ভর হচ্ছে 39, এটাও 39, এটা হচ্ছে 127, এটাও 127, এটা হচ্ছে 58.7, এটাও 58.7। তার মানে বোঝা গেছে এদের ভর সমান, একই জায়গায় রাখতে হবে। তাহলে একই জায়গায় রাখো, তাহলে সেটা কি আর হচ্ছে পর্যায় সারণী হবে? তাহলে হবে না, আনসার হবে বাংলাদেশ। তার মানে হচ্ছে এইভাবেই মনে রাখতে হবে, ওকে। আজকাল তোমার আমার কথা নাই, এটা হলো মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি মনে রাখার ট্রিক্স, ওকে। আচ্ছা, কর্ণ সম্পর্ক মানে হচ্ছে কোনাকুনি সম্পর্ক। দেখবা পর্যায় সারণীতে কোনাকুনি ভাবে অবস্থিত মৌলগুলোর মাঝে কি আছে, তোমার হচ্ছে কর্ণ সম্পর্ক আছে। এটাকে আমি এভাবে মনে রাখি, লিমা বেরিয়ে এলো বউ সেজে। কি সেজে বলো? বউ সেজে। দেখো, লিমা মানে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, আর ম্যাগনেসিয়ামের 12। 3 আর 12 পার্থক্য কত? 9। এটা হলো 4, এটা হচ্ছে 13, বলো পার্থক্য কত? 9। এটা হলো 5, এটা হলো 14, পার্থক্য কত? 9। তার মানে যাদের পারমাণবিক সংখ্যার পার্থক্য যাদের 9, তাদের মাঝেই কর্ণ সম্পর্ক হয়। তার মানে হচ্ছে বসি বোরন সিলিকন, তাই না? আনসার হবে এ, রাইট। তোমরা কিন্তু আমার আগে আনসার বলে ফেলছো, ঠিক আছে, ওকে। এইভাবে আমরা পর্যায় সারণীতে কর্ণ সম্পর্ক বা বের করব, ওকে। তাহলে দুটি মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য যদি 9 হয় তাদের মাঝে কর্ণ সম্পর্ক ধরা হয়। দিস ইজ হোসাইনস ল। এই সূত্রটা, গাণিতিক সূত্রটা মনে রাখবা, তাহলে আর কোনো সমস্যা হয় না, ওকে। তাহলে আর কোনো সমস্যা হবে না, ওকে। এরপরে আসো, নিম্নলিখিত মৌল দুটো পেরিওডিক টেবিলের একই পেরিওডিক ভুক্ত, ঠিক আছে। একই পেরিওডিক ভুক্ত হতে গেলে
দেখবা যে হচ্ছে তারা পাশাপাশি পারমাণবিক সংখ্যা কিনা একটু লক্ষ্য করে দেখো। এর পারমাণবিক সংখ্যা 11, এর পারমাণবিক সংখ্যা 19। এটা হচ্ছে অক্সিজেন 8, এটা হচ্ছে কত 16, এটা হচ্ছে 18, এটা হলো 19, এটা হলো 29, এটা হচ্ছে কি বলো 30। এখন একই পর্যায়ভুক্ত হওয়ার ক্ষেত্রে তোমরা দেখবা, তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো যে নিম্নলিখিত মৌলসমূহ পিরিয়ডিক টেবিলে একই পিরিয়ডিক ভুক্ত, মানে একই পর্যায়ে আছে। তাহলে একই পর্যায়ে থাকলে তাদের পারমাণবিক সংখ্যা সাধারণত পাশাপাশি হয়। তার মানে হলো তুমি দেখো এখন এই দুটোর মধ্যেই তো হওয়ার কথা। সাধারণত এখানে একটু প্যাচ আছে। তোমরা যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো, যাদের কাছে পর্যায় সারণী আছে একটু খেয়াল করে দেখো যে বাম থেকে ডানে তারা একই পর্যায়ে আছে কিনা, তুমি কিন্তু দেখবা। কিন্তু পরীক্ষার হলে তুমি কিভাবে মনে রাখবা, তাই না? ঠিক আছে, কিভাবে মনে রাখবা দেখবা। আমি সাধারণত মনে রাখছি এভাবে, এই যে দেখো এটা 29, এটা 30, আর্গন 18, পটাশিয়াম 19, এটা নয় কারণ এটা হলো নিষ্ক্রিয় গ্যাস আছে একটা, এই জন্য তারা একই পর্যায়ে হবে। আনসার হবে ডি। পারমাণবিক সংখ্যা সাধারণত পার্থক্য যদি কাছাকাছি হয় তাহলে তারা একই পর্যায়ের অন্তর্ভুক্ত হয়। ওকে, এই তুমি একটু পাশে বসো, তোমাকে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি পরে আসছে। ওকে, এখন দেখো এই ব্লক মৌলের সংখ্যাগুলো পর্যায় সারণীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। এগুলো সব ইউনিভার্সিটি আছে কোন ব্লকে কতটা মৌল আছে। দেখো এস ব্লকে 14টা মৌল, পি ব্লকে 36টা মৌল, আর ডি ব্লকে 41, আর এফ ব্লকে 27টা মৌল আছে। এখন অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো তোমরা জানো। এদের হচ্ছে মানে এরা হচ্ছে প্রকৃতি কি, এরা তীব্র মানে সবচেয়ে উৎকৃষ্ট ধাতু। তারপরে এদের জারণ সংখ্যা পরিবর্তনশীল। তারপরে হচ্ছে এরা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তার মানে এদের প্রভাবকীয় বৈশিষ্ট্য আছে। এগুলো হচ্ছে অবস্থান্তর বা ট্রানজিশন এলিমেন্ট। এগ্রিকালচার একটা কোশ্চেন ছিল যে ট্রানজিশন এলিমেন্ট কোনটি, বাংলাদেশের কোনো বইতেই এটা আনসার ছিল না। অ্যাডমিশন গাইডে, নেটওয়ার্ক গাইডে ছিল, বিকজ এই ট্রানজিশন এলিমেন্টটার নেটওয়ার্ক গাইডে কিছু ইংলিশ শব্দের বাংলা লেখা আছে। অনেক সময় ভর্তি পরীক্ষায় আসবে যে নিচে কোনটি সাবলিমেশন ম্যাটার, তুমি সাবলিমেশনটা চিনো না কিন্তু বাংলা বললে সবাই চিনবা। সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন পদার্থ। এই জন্য কিছু কিছু শব্দের ইংলিশ টার্ম তোমরা মনে রাখবা, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্ট, আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রামে আসবে না। অ্যাপ্লক মৌল হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল, তাই না? একটি হচ্ছে ট্রানজিশন আর একটা হচ্ছে ইনার ট্রানজিশন। তার মানে হচ্ছে ট্রানজিশন আর একটা কি বলো, ইনার ট্রানজিশন মৌল। এগুলো তোমরা একটু মনে রাখবা। ট্রানজিশন আর একটা কি বলো, ইনার ট্রানজিশন। এরপরে কোনটি আন্ত অবস্থান্তর মৌল, দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা এত ম্যাগনেটিক মোমেন্ট কোনটা, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। কোনটি সর্বাধিক প্যারাম্যাগনেটিক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বলবো। প্যারাম্যাগনেটিক মানে যার বেজোর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে সে তত বেশি প্যারাম্যাগনেটিক হবে। যেমন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, এর পারমাণবিক সংখ্যা 27, এর পারমাণবিক সংখ্যা 28, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। তোমাদের একটা মজার নিয়ম শিখাই, ঠিক আছে, মনে রাখতে হবে। এই যে ডানের অঙ্কটা, ডানের অঙ্ক মানে ডি অরবিটারে ইলেকট্রন সংখ্যা, আর ডি অরবিটারে ইলেকট্রন সংখ্যা যদি 5-এর বেশি হয় 10 থেকে বাদ দিলেই বেজোর ইলেকট্রন পাওয়া যায়, বুঝো নাই? দেখো এই 6 অঙ্কটা কি হবে, 6 অঙ্কটা হচ্ছে 10-এর চেয়ে কি হবে বলো, 6 অঙ্কটা কি হবে 10-এর চেয়ে বেশি হবে। ওকে, 6 অঙ্কটা কি হবে 10-এর চেয়ে বেশি হবে। তার মানে হলো এই 6 অঙ্ক যদি 10-এর চেয়ে বেশি, সরি 5-এর চেয়ে বেশি হয়, তার মানে আমি 10 থেকে বাদ দিব। তার মানে এখান থেকে 10 থেকে বাদ দিব, এটা 7, 5-এর চেয়ে বেশি 10 থেকে বাদ দিব, এটা 8, 10 থেকে বাদ দিব, এটা 5, 10 থেকে বাদ দিব। দেখো 5 বা তার বেশি হলে আমি সেখানে 10 থেকে কি করব, বাদ দিয়ে দিব। তার মানে এটা ইলেকট্রন 10 থেকে 6 গেলে 4, 10 থেকে 7 গেলে 3, 10 থেকে 8 গেলে 2, 10 থেকে 5 গেলে 5। তার মানে সবচেয়ে বেজোর ইলেকট্রন বেশি হলো ম্যাঙ্গানিজ। তার মানে হচ্ছে ম্যাঙ্গানিজই সবচেয়ে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে।
যত বেশি বেজোর ইলেকট্রন থাকবে তত কি বড় প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আসে যে ফেরোম্যাগনেটিক কোনটা? ফেরোম্যাগনেটিক মনে রাখতে হবে, ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে ফেল করি নাই, বুঝতে পারছো? ফেল করি নাই, ফে করি নাই। ওকে, আর একটা আছে জিঙ্ক ধাতু হচ্ছে ডাইম্যাগনেটিক। ইলেকট্রন যখন পরিপূর্ণ থাকে তখন সেটা চৌম্বক দ্বারা বিকশিত হয়, সেটাকে জিঙ্ক ডি অরবিটাল 10টা ইলেকট্রন থাকে, সো এটা পরিপূর্ণ। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস নিয়ে একটা কবিতা আমি লিখেছিলাম। এই ছোটবেলায় আমি অনেক কবিতা লিখতাম, যারা কেমিস্ট্রি প্লাস বই পড়েছো তারা জানো যে আসলে কত ধরনের বৈশিষ্ট্যগুলো আছে, ঠিক আছে? এখন এখন তোমরা একটা জিনিস দেখো, হিমির আছে সূর্য মামা, তার মানে হচ্ছে হিমি আছে, হিমি মানে হিলিয়াম অর্থ হচ্ছে সূর্য। নিয়ন মামার নবায়ন, নিয়ন মানে হচ্ছে এটা হচ্ছে হিলিয়াম, আর নিয়ন মানে হচ্ছে নতুন। আর্গনের অলস দেখো, আর্গন মানে হচ্ছে কি বলো, অলস। ক্রিপ্টা মামার গুপ্তধন, ক্রিপ্টন হচ্ছে গুপ্ত। ক্রিপ্টন অর্থ কি বলো, গুপ্ত। ওকে, জেনস হতে জেনন এসে, জেনস মানে জেনন, জেনন এসে মোদের বাড়ির গেস্ট, ঠিক আছে? গেস্ট মানে আগন্তুক, মেহমান। আপনা আপনি রশ্মি ছুটতে রেডন ইজ দ্য বেস্ট, ঠিক আছে? রেডন কি, আজ আপনা আপনি রশ্মি ছুটতে রেডন ইজ দ্য বেস্ট। রেডন মানে হলো তেজস্ক্রিয়। তার মানে হচ্ছে এগুলোর অর্থ পরীক্ষায় আসে যে হিলিয়াম অর্থ সূর্য, নিয়ন অর্থ নতুন, আর আর্গন অর্থ অলস, ক্রিপ্টন অর্থ হচ্ছে গুপ্তধন, জেনস হতে জেনন এসে, তার মানে হচ্ছে যে সূর্য থেকে জেননের উৎপত্তি হয়েছে। মোদের বাড়ির গেস্ট, জেনন অর্থ হচ্ছে মেহমান, আর আপনা আপনি রশ্মিতে রেডন ইজ দ্য বেস্ট। রেডন মানে তেজস্ক্রিয়, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থ। ওকে, ওকে, আসপেক্টের সবগুলো টি শার্ট কিনছো তাই না? ওকে, আচ্ছা এভাবে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার পরীক্ষা আসবে, তোমরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার এইটুকু পড়বা, যেমন বিশেষ করে হিলিয়ামের ব্যবহার আর রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। আর হচ্ছে এই যে তোমার নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে আর্গন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেনের পরিবর্তেও আর্গন ব্যবহার করা হয়, এটা পরীক্ষায় আসে। এগুলো একটু দেখে যাবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা এখন যেটা পড়াবো পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা, একটা কোশ্চেন আসবেই, যদি না আসে তাহলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, নিশ্চিত থাকো। একটা কোশ্চেন মাস্ট, একটা কোশ্চেন মাস্ট, সবাই সবাই রেডি হও, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট, না আসলে ভর্তি পরীক্ষা কিন্তু বাতিল। আচ্ছা, সাস্ট অ্যাটাক সিউ অ্যাটাকে ঢুকে গেছে, রাইট? সাস্ট অ্যাটাক সিউ অ্যাটাকে আমিও অনেক আসপেক্টের সব বই কিনছি কিন্তু গিফট পাওনি, চান্স পেয়েই তুমি একটা গিফট আমাদেরকে দেখাবা, ঠিক আছে? আচ্ছা একটা আবিষ জাত মনে রাখবা। আতে হচ্ছে এটা হলো হ্যালোজেনের পর্যায়বৃত্ততা পরীক্ষায় আসে, হ্যালোজেন, হ্যালোজেনের পর্যায়বৃত্ততা, তাই না? হ্যালোজেনের পর্যায়বৃত্ততা পরীক্ষায় আসে, হ্যালোজেন। আচ্ছা আচ্ছা, দুইটা শব্দ তোমরা মনে রাখতে হবে, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রন শক্তি। আচ্ছা, আতে হলো আবিষ জাত, আতে হলো আয়নীকরণ শক্তি, তারপরে বিতে হলো বিক্রিয়ার মাত্রা, তারপরে শতে হচ্ছে সক্রিয়তা, যাতে কি জারণ ক্ষমতা, ততে কি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মনে রাখতে হবে, হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, তাই না? এগুলোর যে কোনো একটা যদি থাকে, যদি বলে আয়নীকরণ শক্তির ক্রমগত বা বিক্রিয়ার মাত্রার ক্রমগত, যদি বলে সক্রিয়তার ক্রমগত, যদি বলে জারণ ক্ষমতা কত, যদি বলে তড়িৎ ঋণাত্মকতা কত, এগুলো যে কোনো একটা আসলে তুমি সবার আগে ফ্লোরিনকে দিবা, তারপরে ক্লোরিনকে দিবা, তারপরে হচ্ছে ব্রোমিনকে দিবা, তারপরে আয়োডিনকে দিবা, ঠিক আছে? যে কোনো একটা আসলেই তুমি এভাবে লিখবা। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এর বাইরে থাকে
তার মানে এর বাইরে যদি থাকে তাহলে কি হবে? ধরো তোমার হচ্ছে বলছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমকৃতি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু এখানে নাই। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আসে তাহলে তুমি কি হবে, ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে আয়োডিন, উল্টাই দিবা। ঠিক আছে? যদি বলে পরমাণুর আকারের ক্রম, এখানে তো আকার শব্দটি নাই, তাহলে সেটা এদিকে দিবা। আর এগুলোর যে কোনো একটা থাকলে তাহলে এটা দিবা। ঠিক আছে, তাই না? আচ্ছা, ওকে। হ্যাঁ, সাস্টের ম্যাথ ক্লাস বাকি আছে, সেটা হবে, সাস্টের ম্যাথ ক্লাস হবে। আর পেজে থাকবে, আসপেক্টের পেজে আপডেটগুলো জানানো হবে। আহ, খুব মজার প্রশ্ন আসছে একটা, যে তোমাকে আসপেক্ট বয়কট করবে। আচ্ছা, ওকে। একটা জিনিস মনে রাখবা, যারা বিজ্ঞানের স্টুডেন্ট স্পেশালি, তারা সায়েন্সের যদি কোনো বই পড়তে চাও, ডেফিনেটলি আসপেক্ট সায়েন্সের জন্য বেস্ট। এটা আসলে আমি না, তোমরাই বলবা, কারণ সায়েন্স আসপেক্ট মানেই হচ্ছে সায়েন্সের জন্য বেস্ট। ক্যান্সার চিকিৎসায় কোনটাই ব্যবহার করা হয় তোমাদের বলো? ওই যে বলছিলাম রেডন ইজ দ্য বেস্ট, আপনার তেজস্ক্রিয় রেডন, তাই না? আচ্ছা, এগুলো আমি বলবো না। ক্ল্যাথলেট বা অবরোধ যৌগ, দেখো আমি তোমরা বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের সমূহ কি করে, ক্ল্যাথলেট বা অবরোধ যৌগ তৈরি করে। ঠিক আছে, এরকমভাবে আমি বলি যে তোমার হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলোর হচ্ছে এগুলো নিয়ে আমার অনেকগুলো গল্প আছে, সময় কম, আমি ক্লাসকে আলোচনা করবো না। আচ্ছা, আয়নীকরণ শক্তি, তোমরা একটা জিনিস মনে রাখবা, আয়তো বাম থেকে ডানে গেলে বাড়ে, ঠিক আছে, উপর থেকে নিচে গেলে কমে। পর্যায় সারণীতে ধরো এটা একটা পর্যায় সারণী, বাম থেকে ডানে গেলে আয়তো বাড়বে, উপর থেকে নিচে গেলে আয়তো কমবে। আতে কি? আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আর ততে কি? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে আসলে কমে। এখন তাহলে তাহলে তোমাদেরকে বলছিলাম আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়বে, আর উপর থেকে নিচে গেলে কি হবে বলো? কমবে। তার মানে হচ্ছে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়বে, আর উপর থেকে নিচে গেলে কি হবে বলো? কমবে। এখন তাহলে ব্যতিক্রমটা কি? যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। যেমন হচ্ছে বেরিলিয়ামের চেয়ে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু কার বেশি? বেরিলিয়াম। নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু কার বেশি? নাইট্রোজেনের। তারপরে হচ্ছে তোমার আরও কি আছে, তোমার হলো সিলিকন, হলো ফসফরাস, সিলিকনের চেয়ে ফসফরাসের বেশি হওয়ার কথা, কিন্তু কার বেশি? সালফার ব্যতিক্রম, এটা মনে হয় এখানে আছে, সালফার, এটা ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। আচ্ছা, এটা আছে, এই যে এখানে আছে, দেখো ফসফরাস, সালফার, সিলিকন না, এটা সালফার হবে, এটা হচ্ছে সালফার হবে। ওকে, ওকে। আচ্ছা, এই যে দেখো মানগুলো দেওয়া আছে, বেরিলিয়াম 899, 800, নাইট্রোজেন 1402, 1314, ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান 738, 578, আচ্ছা 16, 1062, 1007। তার মানে যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় কি হয় বলো? আসে। তার মানে যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবা। এগুলো হচ্ছে মনে রাখবা, এগুলো হচ্ছে 100% লিখে রাখো, 100%। আচ্ছা, কোনো না কোনো ভর্তি পরীক্ষা আসবেই। আচ্ছা, এবার আসো কোনটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এখন বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে, হিসাব মিলাবা। বলছে নিচে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন। দেখো, একটা ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন কোনটাতে হবে? দেখবা সবচেয়ে এখানে ছোট কোনটাতে আছে? এই দুইটার মধ্যে আছে, তাই না? তার মানে হচ্ছে এর প্রোটন সংখ্যা 18, এর প্রোটন সংখ্যা 11, এর প্রোটন সংখ্যা 13, এর প্রোটন সংখ্যা 17, তাই না? তার মানে হচ্ছে এই দুইটার মধ্যে একটা হবে, এটাই, তাই না? তাহলে একটা শেষ ইয়ের ক্ষেত্রে দেখবা যে যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট হবে। সময় স্তর যাদের শেষ, কক্ষপথের স্তর যাদের শেষ হবে, যার প্রোটন সংখ্যা বেশি তার হচ্ছে আয়নীকরণ শক্তির মান বেশি। তার মানে সেখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগবে, কারণ একই স্তরের ক্ষেত্রে প্রোটন সংখ্যা অ্যালুমিনিয়ামের বেশি আছে, কাজে সেখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগবে। বুঝতে পারছো? এগুলো একটু দেখতে হবে ভাই, এগুলো হচ্ছে দেখতে হবে কোনটা ইলেকট্রন শক্তি হয়েছে, বা সামনের স্তরগুলো দেখবা, তাহলে বুঝতে পারবা। দেখো, সাস্টে যারা পরীক্ষা দিবা এই কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, বলছে 5s2
5p4 5s2 5p5, ঠিক আছে। তার মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 5s2 5p4, তার মানে দুইটা হচ্ছে 6টা ইলেকট্রন আছে শেষ স্তরে, তাই না? আর এটা কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে অষ্টক পূরণের জন্য বলছে কোনটা আয়নীকরণ শক্তির তুলনামূলকভাবে কিরূপ হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যার বাম থেকে ডানে গেলে কি হয়, যার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে, তার মানে আনসার হবে বাংলাদেশ। দেখো তোমরা আনসার অলরেডি বাংলাদেশ আনসার করে ফেলছো, ভেরি গুড। এটা কিন্তু সাস্টের প্রশ্ন। ওকে, এবার আসো ইলেকট্রন আসক্তি। তোমরা জানো যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বাড়লেও ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এটা যে ব্যতিক্রম, এটি চট্টগ্রাম অসংখ্য বার আসছে, কতবার আসছে এটা বলা যাবে না। সে হচ্ছে তোমরা একটু দেখবা যে যা কিছু এত সহজ সহজ প্রশ্নগুলো আসে, ভাই এত ইজি যে প্রশ্নগুলো আসতেছে, তাই না, বলো। ওকে, এরপরে আসো হচ্ছে কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, তাই না। আচ্ছা, ওই যে বাম ডান করবা তাহলেই হয়ে যাবে। ওকে, ইলেকট্রন আসক্তি ক্রম এগুলো হচ্ছে তোমরা একটু পড়বে। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে পারে, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতাও তেমন নাই, তড়িৎ ধনাত্মকতাও নাই। তার মানে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক গ্রুপ হচ্ছে 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর কি বলো আয়োডিন, ঠিক আছে। এরকম ভাবে পরীক্ষা আসে। দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বলতো 4, ক্লোরিন হচ্ছে কি 3.0, ব্রোমিন হচ্ছে কি বলো 2.8, আয়োডিন হচ্ছে 2.5। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় এভাবে আসবে। আমি আসলে বেশি কথা বলবো না। এরপরে কোনটা বেশি ইলেকট্রোপজিটিভ, দেখো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, তার মানে তার সক্রিয়তা কমে। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমে, তার সক্রিয়তা কি বাড়ে। যত নিচের দিকে যাবা তার সক্রিয়তা সবচেয়ে বেশি। ইলেকট্রোপজিটিভ হচ্ছে সিজিয়াম, ঠিক আছে। আয়নীকরণ শক্তি সক্রিয়তার বিপরীত, এই কথাগুলো মনে রাখবা। ওকে, এরপরে আসি আমরা মৌলগুলি ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। সক্রিয়তা আয়নীকরণ শক্তির ব্যস্ত অনুপাতে। একটা সূত্র মনে রাখবা, দিস ইজ হোসাইন্স ল, আয়নীকরণ শক্তি সক্রিয়তার বিপরীত। পরমাণুর আকার, ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। একটা কথা মনে রাখবা, বাম থেকে ডানে গেলে কমে আর উপর থেকে নিচে গেলে বামে। একটা পর্যায় সারণীতে যত নিচের দিকে যাবা তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার আকার, ওজন, ব্যাসার্ধ, ভর সবই বাড়বে, ঠিক আছে। সবই বাড়বে, আকার বাড়বে, ভর বাড়বে, ব্যাসার্ধ বাড়বে, সবই বাড়বে। ওকে, আচ্ছা আসো, ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটা, সবচেয়ে বেশি? আচ্ছা, এবার আসো রাসায়নিক পরিবর্তন। পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন হচ্ছে 3 নাম্বারটা আমরা শেষ করে ফেললাম। আমরা এখন হচ্ছে রাসায়নিক পরিবর্তন পড়বো। আমি ছোট্ট ছোট্ট সাজেশন দিয়ে আমরা শেষ করব। তোমাদেরকে 40টা অঙ্ক দিব। এই 40টা অঙ্ক দিয়ে আসলে 4 থেকে 5টা অঙ্ক সব জায়গায় কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, কি অবস্থা তোমাদের বলো, কমেন্ট করো। যারা যারা মনে রাখতে হবে আসলে এই স্টুডেন্টগুলোর মধ্যে কি আমি বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বাফার স্টুডেন্ট। তারা চান্স পেতে চায় কিন্তু পড়াশোনা করে না। দিন শেষে রেজাল্ট হয় কি পিএস কনস্ট্যান্ট। সো দেখবা শুরুতে অনেক স্টুডেন্ট লাইফে থাকে, লাস্ট শেষ পর্যন্ত থাকে না। কেন থাকে না? কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে এরা এগুলো মনে রাখতে পারে না, ঠিক আছে। এখানে একটা জিনিস বলছে যে তোমরা বলছো যে ভাইয়া এখানে হাইব্রিডিজেশন কই, সংকরণ বন্ধন কোন আকৃতি। একটা প্রশ্ন থাকবেই, না থাকলে বন্ধন, সংকরণ বন্ধন কোন আকৃতি, মাস্ট একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে। একটা সূত্র দিয়ে করা যায়, এটা তোমরা সবাই জানো। তারপরে এখানে হচ্ছে অক্সাইডের গুলো পড়বা, সংকেত আসে অক্সাইডগুলো থেকে, একটা সংকেত আসে, জাস্ট একটা সংকেত আসে, একটু দেখে যাবা। সাথে সাথে যদি তোমরা চবি নলেজ বই থাকে বা যে বই পড়ছো সেটা যদি থাকে, কেমিস্ট্রি প্লাস বা যেটা পড়ছো সেটা থাকলে সেটা একটু দেখবা। আচ্ছা, হাইব্রিডাইজেশন সংকরণ বন্ধন কোন আকৃতি, আর অক্সাইড থাকতে আর হচ্ছে সংকেতগুলো পড়তে হবে, ঠিক আছে। এবং নাম্বার 3 নাম্বার যেটা সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, ঠিক আছে। হাইড্রোজেন বন্ধনের ব্যবহার বা প্রয়োগ। সাধারণত
চবিতে উদাহরণ আসে হাইড্রোজেন বন্ধনের, অন্তঃআণবিক হাইড্রোজেন, আন্তঃআণবিক হাইড্রোজেন এক্সাম্পল আসে। তো এই তিনটা জিনিসকে আমি 100% ধরে নিছি, একটা কোশ্চেন এখান থেকে মাস্ট, দুটোও আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রা সিলেবাস পড়াবো, একদম টোটাল শেষ করে দিব আজকের ক্লাসে। A to Z শেষ, কথা হবে না, কাজ হবে। A to Z শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। লেগে থাকো, তাহলেই হবে। লেগে থাকো, লেগে থাকো সৎভাবে, দেখা হবে সাফল্যের পথে। ওকে, আচ্ছা দেখো, পোলাপানরা ম্যাক্সিমামই হচ্ছে বাফার স্টুডেন্ট, বলি না, বাফার বাফার বাফার। বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ, কতক্ষণ লাগবে আনুমানিক দেখছো, এখনই অবস্থা শেষ। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের হচ্ছে, আচ্ছা গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতি আছে, একবারে ডিএমসি করবা। ডিএমসি মানে ডাইরেক্ট মুখস্থ করা, ঠিক আছে। গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি একবারে মুখস্থ করবা। 12টা নীতি মানে হচ্ছে মুখস্থ করবা একদম, ওকে। এরপরে আসে রাসায়নিক বিক্রিয়া নিয়ামক বা অনুঘটক ও সক্রিয় শক্তি। রাসায়নিক বিক্রিয়া নিয়ামক আছে 7টা, হ্যাঁ। তোমার হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি, তাপমাত্রা, চাপমাত্রা, ঘনমাত্রা, ঠিক আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল, এগুলো তোমরা এই নিয়ামক 7টা পড়বা, ওকে। অনুঘটক বা প্রভাবক, ঠিক আছে, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আবিষ্ট প্রভাবক, সক্রিয় প্রভাবক। এই প্রভাবকের একটা ছক আছে, এই ছকটা তোমরা পড়বা, প্রভাবকের ছক খুবই ইম্পর্টেন্ট। তারপরে সক্রিয়ণ শক্তি বিক্রিয়ার গতির হারের ব্যস্তানুপাতিক, তাই না। সক্রিয়ণ শক্তি যত বাড়বে বিক্রিয়ার গতির হার তত কমবে। এই যে বাড়লো কমলো, কমলো বাড়লো, ঠিক আছে, এই বিষয়গুলো একটু জানবা। রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এই জায়গা থেকে একটা কোশ্চেন, এই জায়গা থেকে একটা কোশ্চেন, একটু ভালো করে মার্ক করো, এই জায়গা থেকে একটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ, ওকে। এরপরে আসা হচ্ছে এই এক্সাম্পলগুলো আমি দিচ্ছি, বিভিন্ন জায়গায় আসছে চট্টগ্রাম ছাড়াও, আর সেগুলো আমি লিখে করছি যে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরিতে ধনাত্মক প্রভাব কোনটা, ধনাত্মক প্রভাবক আছে, অটো প্রভাবক কোনগুলো, এক্সাম্পল দেখো কোনটি অটো প্রভাবক, ঠিক আছে। এবং বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক তৈরিতে কোন ধাতু প্রভাব হিসেবে ব্যবহার করা হয়। ওই যে আমরা ডি ব্লকের অবস্থান্তর ধাতুগুলো প্রভাবক হিসেবে ব্যবহার একটা ছক অনেক সময় পড়ে থাকি, তাই না। সেই ছকটা একটু তোমরা দেখে যাবা, সেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আসে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে আমি তোমাদের সবচেয়ে গুরুত্ব দিব যেটা, সেটা হচ্ছে গতির হার তো একটু দেখবাই, সাম্য ধ্রুবক সম্পর্কে সবচেয়ে দিবা হচ্ছে কেপি ও কেসি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, কেপি ও কেসির রাশিমালা পরীক্ষায় আসে, কেপি ও কেসির রাশিমালা। 2 নাম্বার হচ্ছে কেপি ও কেসির একক পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরে কেপি ও কেসির তুলনা পরীক্ষায় আসে। 3 নাম্বার হচ্ছে কেপি ও কেসির সম্পর্ক পরীক্ষায় আসে, ঠিক আছে। তার মানে হচ্ছে কেপি আর কেসি এটাই দুইটাই পরীক্ষা আসে। এখন যদি বলে কেপি কেসির একক, তুমি বলবা কেপি প্রেসারের একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার ডেলএন, তাই না। এটা হচ্ছে ডেলএন হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। আমি যা লিখতেছি এগুলো একটু লিখবা, এগুলোই ভর্তি পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে মোল পার ডেসিমিটার কিউব, ঠিক আছে, টু দি পাওয়ার ডেলএন, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি তুলনা বলা হয়, তুলনা এটা হচ্ছে একটা তুলনা, যদি বলে ডেলএনের মান যদি 0 হয়, তাহলে তোমরা সবাইকেই জানো কেপি সমান কি বলো, কেসি হবে। ডেলএনের মান যদি তোমার হচ্ছে পজিটিভ হয়, তাহলে তুমি কি বলবা, কেপি ইজ গ্রেটার দেন কি হবে, কেসি হবে। ডেলএনের মান যদি আচ্ছা নেগেটিভ হয়, কেপি ইজ লেস দেন কি হবে বলো, কেসি হবে। এভাবেই ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে, সো একটু মনে রাখতে হবে, দিস ইজ ইম্পর্ট্যান্ট, ওকে। এই সম্পর্কগুলো তোমাদেরকে জানতে হয়, এই সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এই যে কেপি সমান কেসি, সবাই জানো কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে। এটাই কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এটা থেকেও ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ইব্রাহিমকে বলো চা দিতে। না, প্রতিপাদন লাগবে না, কোনো প্রতিপাদন নো নিড,
কোনো প্রতিবেদন লাগবে না। হ্যাঁ, একজন প্রশ্ন করছে যে ভাইয়া প্রতিবেদন লাগবে কিনা। নো নিড, নো নিড, নো নিড। ইলেকট্রোকেমিস্ট্রি 3টা টপিক দেব, 3টার মধ্যে একটা থাকবে, ঠিক আছে, ইলেকট্রোকেমিস্ট্রি। ওকে, এরপরে আসা হচ্ছে এগুলো প্রশ্ন তোমরা দেখবা, এগুলো আমি নিয়ে কথা বলবো না, কোশ্চেনগুলো লাস্ট হাতিলে নীতি। হ্যাঁ, নীতি হচ্ছে তিনটা টপিক থেকে প্রশ্ন আসে বেসিক্যালি। 3টা টপিক থেকে। 1 নাম্বার হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা কি বলো? তেল মাথায় তেল দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে চাপের প্রভাব, চাপমাত্রার প্রভাব, তাই না? চাপমাত্রার প্রভাব গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এই 3টাই তো পরীক্ষায় আসে, তাই না? এই 3টাই পরীক্ষায় আসে, ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, 3টা তোমরা তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব একটু পড়ে আসবা। সো এইগুলো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু দেখবা। এই যে কেপি ও কেসি নিয়ে আমরা কথা বলছিলাম, কোনটা কেপি কেসি সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে লবণের আর্দ্র বিশ্লেষণে পিএইচ আসে, যে আর্দ্র বিশ্লেষণ করলে কার পিএইচ 7 অপেক্ষা বেশি হবে। এসিডিও মাধ্যমে পিএইচ 7 অপেক্ষা কম হবে, যদি ক্ষারীয় হয় 7 অপেক্ষা বেশি হবে, আর যদি নিউট্রাল হয় পিএইচ এর মান 7 হবে, এটা আমরা সবাই জানি। এবং বাফার দ্রবণের উদাহরণ পরীক্ষা আসে, তোমাদের মজার করে আমি যে নিয়ম শিখাই, যে অ্যাসিড সেই অ্যাসিডের লবণ, যে ক্ষার সেই ক্ষারের লবণ, তার নাম বাফার দ্রবণ। এই দুটো উদাহরণ সবসময় পরীক্ষায় আসে, এই দুটো উদাহরণ একটু মনে রাখো। এটা হলো অ্যাসিড আছে, এই জন্য অ্যাসিডীয় বাফার। এই দুটো উদাহরণ মনে রাখো, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো অসুবিধা নাই, ডাইরেক্ট ডিএমসি করো। ডিএমসি মানে ডাইরেক্ট মুখস্থ করা। ডিএমসি মানে কি? ডাইরেক্ট মুখস্থ করা। আর কি বিভিন্ন ক্ষেত্রে পিএইচ আছে, কৃষি ক্ষেত্রে পিএইচ, যেমন পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি হলে সেটা ক্ষারীয় হবে, 9-এর চেয়ে বেশি হলে সেখানে আর ফসল জন্মানো সম্ভব নয়। তাহলে পিএইচ এর মানটা কত? 7 থেকে 8-এর মধ্যে হলে আদর্শ হয়, তাই না? পিএইচ এর মান 7 থেকে 8 হলে আদর্শ হয়। পিএইচ এর মান যদি 5.5 এর নিচে আসে, অনুজীব গুলো ধ্বংস হয়ে যায়, পিএইচ সেখানে আর হয় না। তাহলে পিএইচ এর মান বেশি হয়ে গেলে কমাইতে হবে, অ্যাসিডিয়াম কিছু যোগ করতে হবে। আর পিএইচ এর মান যদি কম হয়, বাড়াতে হলে ডলোমাইট বা ক্ষার জাতীয় পদার্থ যোগ করতে হবে। তাহলে পিএইচ কমাইতে কি হবে আর পিএইচ বাড়াইতে কি হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এখানে আসলে এই যে দেখো এক্সাম্পল। ওকে, এক্সাম্পল বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন যেগুলো সবচেয়ে বেশি আসছে, শক্তিশালী অ্যাসিড, সবল ক্ষারক অ্যাসিড, সেগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। তোমরা এগুলো হচ্ছে লক্ষ্য করলে, কোনটা বাফার দেবন, এই যে বাফার পিএইচ পিএইচ পিএইচ, দিস ইজ পিএইচ নির্ণয়ের বিভিন্ন কৌশল। আচ্ছা, আমরা অঙ্ক তো তোমাদেরকে পিএইচ স্কেল সলিউশন করে, এগুলো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কোন নির্দেশনাটা সঠিক এগুলো একটু দেখে আসবা। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বিক্রিয়া এনথালপি ও তাপ রসায়নের সূত্র, এগুলো সিলেবাসের বাইরে থাকলেও তোমরা তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ইটা পড়বা। তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া তোমরা জানো যে হচ্ছে অক্সিজেন থাকলে তাপ উৎপাদী, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন আর নাইট্রোজেন। ঠিক আছে, যেমন হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন সমান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার প্লাস অক্সিজেন সমান হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে মিথেন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস কি বলো, পানি। তাহলে কি হবে? বিক্রিয়কে অক্সিজেন থাকলেই তাপ উৎপাদী, ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে অক্সিজেন থাকলে তাপহারী, যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় আসে। তার মানে উপরে দেখো, উপরে আমার সবগুলোই কি বলো, সবগুলোই হচ্ছে তাপ উৎপাদী, আর এটাই শুধুমাত্র হচ্ছে কি বলো, তাপহারী। ঠিক আছে, এই জন্য দেখবা যা কিছু ব্যতিক্রম তাই পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো আমরা কর্মমুখী রসায়ন। এখান থেকে চট্টগ্রামে যে প্রশ্ন আসবে, বিশাল সিলেবাস, মুখস্থ করতে করতে জীবন শেষ, তাই না? সো আমরা বাসটাকে ছোট করে ফেলাই। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট। ওকে, সেটা হচ্ছে যে বিভিন্ন ভিটামিনের নাম, উৎস ও অভাবজনিত রোগ। ঠিক আছে, যেমন ফ্যাট সলিউবল ভিটামিন আমি মনে রাখি এডেক, ওয়াটার সলিউবল ভিটামিন মনে রাখার দরকার নাই, দেখো সব বি 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 সি।
বিবিসি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ওটি রিলেটেড প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে হচ্ছে খাদ্য প্রিজারভেটিভ, এই পৃথিবীতে অনুমোদিত প্রিজারভেটিভ কয়টা আছে, এটা পরীক্ষা আসে। এই জন্য মনে রাখি সোডিয়াম ল্যাম্পস আর সো কিউট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সোডিয়াম ল্যাম্পস আর সো কিউট। কর্মমুখী রসায়নে আমি যা দেখাবো তাই পড়ে যাবা, তোমার আর কোনো সমস্যা নাই। এই যে অনুমোদিত প্রিজারভেটিভসের নামগুলো পরীক্ষায় আসবে, অনুমোদিত প্রিজারভেটিভস, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। দেখো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস কোনগুলো, খাদ্য লবণ, পিকলিং, হলুদ, সরিষার তেল, চিনি, অ্যালকোহল, ভিনেগার। এখন অনেকে চিন্তা করবে যে ভাই অ্যালকোহল তো এটা আবার প্রাকৃতিক হয় কিভাবে, তাই না? এই যে ব্যাপারটা আসে, এটা আবার প্রাকৃতিক হয় কিভাবে অ্যালকোহল, এটাই কিন্তু ঘটনা, যেটা আবার প্রাকৃতিক হয় কিভাবে, তাই না? আচ্ছা, এই জন্য এগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ তিনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, এই তিনটা মান তোমরা মুখস্থ করে রাখবা, তিনটা মান কিন্তু মুখস্থ করে রাখবা, ঠিক আছে? ওকে, তিনটা মান তোমরা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এখন এই যে মানগুলো, অ্যান্টিঅক্সিডেন্টের নামগুলো পরীক্ষা আসে, হ্যাঁ, এক্সাম্পলগুলো একটু দেখবা, ঠিক আছে? মনে রাখার কৌশলও দিছি, স্লাইড পেলেই হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে সবচেয়ে মূল যে জায়গাগুলোতে সেগুলোতে চলে যাব। ভিনেগার 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, তাই না? ভিনেগার, ওকে, ভিনেগার নিয়ে 2-4টা বাংলা কথা আছে, একটু পড়ে নিবা। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। ওকে, সাসপেনশন, কোয়াগুলেশন, ইমালশন, জাস্ট এক্সাম্পল পড়বা, আর কিছু না, আকৃতি পড়বা আর এক্সাম্পল পড়বা, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এই দুধ নিয়ে বিস্তারিত পড়তে হবে। কোন প্রাণীর দুধে ফ্যাট বেশি, তাই না? মহিষের দুধে। কোন প্রাণীর দুধে হচ্ছে তোমার ল্যাকটোজ বেশি, মানুষের দুধে। তারপরে দুধের প্রোটিনের নাম কি, ক্যাজিন। এই জিনিসগুলো একটু পড়বা। আমি তোমাদেরকে বলছিলাম যে যা কিছু ব্যতিক্রম সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে, এক্সেপশনাল নিউজগুলোই পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা, এই যে টয়লেট্রিস আর পারফিউমারি, একটা করে লাইন দিছে। দেখো হেয়ার অয়েলের প্রধান উপাদানের নাম কি? দেখো হাইড্রোজেন যা অ্যান্টিঅক্সিডেন্ট। ট্যালকম পাউডার হচ্ছে কি বলো, বেবি পাউডারের মূল উপাদান। ট্যালকম পাউডার উদাহরণ ট্যালক। ভেনিশিং ক্রিম, সরবিটল, একটা করে লাইন বলছি, একটা করে লাইন। মেহেদি, মেহেদি পাতার লোশন, দেখো লোশন, দেখো এই একটা করে লাইন কিন্তু বলছি, এটা কিন্তু পরীক্ষায় আসে, একটি করে লাইন তোমরা পড়বা। লিপস্টিক, রানী এলিজাবেথ ঠোঁটে মার্কিউরিক সালফাইডের তোমার ব্যবহার করে ঠোঁট রঙিন করতেন, ঠিক আছে? এই যে বেবি পাউডার শিশুদের ডাইপার ব্যবহারের পূর্বে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এগুলোর রাসায়নিক নামগুলো পরীক্ষায় আসে, জাস্ট রাসায়নিক নাম। কর্মী রসায়নটা একটু বিস্তারিত পড়ান, আমি বিস্তারিত তথ্য দিচ্ছি, বিস্তারিত পড়ানোর সুযোগ আসলে নাই আমাদের। সেকেন্ড পার্ট অর্গানিক তোমাদের জন্য ওয়েট করতেছে, আফটার শেপ, এগুলো তোমরা পড়বা। আচ্ছা, এখন কয়েকটি প্রস্তুতি বা প্রিপারেশন, সারপ্যাক্টেন্ট, জীবাণুনাশক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যারা পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, কারা কারা এখানে আছো যারা ঢাবিতে পরীক্ষা দিয়েছিল, একটু বলো দেখি, ঢাবিতে কারা কারা পরীক্ষা দিয়েছিল আমাকে বলো। এখানে জীবাণুনাশক কিন্তু পরীক্ষা আসছিল, ঠিক আছে? জীবাণুনাশক, যে সোডিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার পরীক্ষায় আসছিল, ঠিক আছে? এবং তারপর ডেটল, এগুলো জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, গ্লাস ক্লিনার, এটা একটা মজার বিষয়, এটা পরীক্ষা আসে, 99% স্টুডেন্ট আনসার ভুল করে। সো গ্লাস ক্লিনার দেখো যে অ্যামোনিয়া হচ্ছে গ্রিস পরিষ্কার করে। দেখো অ্যামোনিয়া হচ্ছে কি করে, গ্রিস পরিষ্কার করে। অ্যামোনিয়া কিন্তু গ্রিস পরিষ্কার করে। দেখো তাহলে অ্যামোনিয়া কি পরিষ্কার করে, গ্রিস পরিষ্কার করে। এখন তোমাদেরকে বলবে যে সবচেয়ে বেশি উদ্বায়ী দ্রাবকের নাম কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? তারপরে হচ্ছে পানি ক্ষরতাটি কি, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট দূর করে, ঠিক আছে? এখন গ্লাস পরিষ্কার করার জন্য আমরা মানে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। টয়লেট পরিষ্কার করার জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, ঠিক আছে? এই যে কোনটা কি পরিষ্কারক হিসেবে আসে সেটাই কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। ছন্দ টন্দ দিয়ে দিয়েছি, টয়লেট ক্লিনারের নামগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, খুবই 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 কমন প্রশ্ন আসে।
সো ফার্স্ট পার্ট শেষ হয়ে গেল। তোমরা ল্যাবরেটরি থেকে তোমরা হচ্ছে ক্ষতিকর যে পদার্থগুলো আছে তাদের নাম পড়বা। যেমন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপরে সালফিউরিক অ্যাসিড, যে এগুলো আছে সেগুলো লাগবা। যন্ত্রপাতি কোনটাকে কোনটা ব্যবহার করে, যেমন পিপেট তোমার হচ্ছে কোনো তরল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল না যে ভলিউমেট্রিক ফ্লাক্স একটা আসছিল না, যে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ তৈরি, স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়। এই যন্ত্রপাতি কোনটা কি কাজে লাগে এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? কোনটা কি কাজে লাগে এটা পরীক্ষা আসে। তোমরা এই যে পিডিএফ করো, মনে করো যে কোনো কিছু দিলেই তোমার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে কি ঘটনা ঘটে এটা পরীক্ষা আসবে, এটা স্ক্রিনশট দিয়ে রাখবা। কোন স্তরে কি ঘটনা আসে আমি শুধু একটা করে লাইন তোমাদেরকে দাগাই দিব, সেটা তোমরা মনে রাখবা। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল। স্ট্র্যাটোস্ফিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল, তোমরা মনে রাখবা। তো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মো মানে তাপমাত্রা সবচেয়ে বেশি উত্তপ্ত অঞ্চল। পরীক্ষায় আসতে পারে যে আচ্ছা বিমান চলাচল করে কোথায়, পরীক্ষা আসতে পারে জেট বিমান চলাচল করে কোথায়, তারপরে ওজোন স্তর কোথায় অবস্থিত, ওজোন স্তর অনুপস্থিত কোথায়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ওজোন স্তর মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর ওজোন স্তর অনুপস্থিত হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এত কিছুর মধ্যে আমি কয়েকটা লাইন দিছি, ঠিক আছে? কয়েকটা লাইন দিছি, হ্যাঁ, ওকে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ মানে হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে 78%, কার্বন আছে 0.03%, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তোমরা আসপেক্ট সিরিজের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে তোমরা যেতে পারো। আমরা হচ্ছে এগুলো সব কিছু দেই হচ্ছে নেটওয়ার্ক কৃষি ডিসকাশন গ্রুপ, টেলিগ্রাম আছে নেটওয়ার্ক কৃষি ডিসকাশন, ঠিক আছে? এখানে আর কি সামনের দিকে আগাও। তোমাদেরকে তো টপিকের নামগুলো আমি একটু দেখাই দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে একটু দেখো, এটা একটু খুব ইম্পর্টেন্ট যে ধ্রুবক বা কনস্ট্যান্টগুলো কি কি আছে। ধ্রুবক বা কনস্ট্যান্ট, এই যে এই সব থেকে প্রশ্ন আসতে পারে, ধ্রুবক বা কনস্ট্যান্ট। যেমন হচ্ছে এসটিপি, এসএটিপি, তা বলসম্যান ধ্রুবক, তোমার হচ্ছে মুলার গ্যাস ধ্রুবক। এই 5টা জিনিস তোমার পরীক্ষা আসে, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে আসছো, এগুলো খুব বেশি সমস্যা হবে না। এসএটিপি, গ্যাস সূত্র সমূহ, বয়েলের সূত্র, কোন সূত্রে কোনটা স্থির থাকে, যেমন পরীক্ষা আসে। আচ্ছা, কমেন্ট অ্যাসপেক্টে যে কমেন্টটা আমাদের নেটওয়ার্ক ডিসকাশন গ্রুপের ইটা দিয়ে দাও তো। এই সূত্রগুলোর তোমরা কোনটা কি ধ্রুব থাকে সেটা একটু দেখবা। ব্যাপন অনুব্যাপনের মধ্যে পার্থক্যটা একটু দেখবা। সিএনজি, এলপিজি এগুলো শুধু মানে উদাহরণ পড়বা। আচ্ছা, এই যে নাইট্রোজেন গ্যাসের প্রধান উপাদান হচ্ছে অ্যানো। নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন ফিক্সেশনের লবণের নাম হলো নাইট্রেট লবণ, আর প্রধান উপাদান হচ্ছে অ্যানো। দুটো শব্দ মনে রাখবা। এই দুটো শব্দ বললাম, এই দুটো শব্দে দেখবা ঘুরে ফিরে আসছে, তারপরে তোমরা পরীক্ষার হলে যা ভুল করছো। এই প্রশ্নগুলো তো তোমরা পাবাই, ঠিক আছে? আচ্ছা, প্রধান প্রধান দূষক দেখো, কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, তাই না? সহনীয় মাত্রা হচ্ছে 0.1515 ppm, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড 300 থেকে 350, মিথেন হচ্ছে 2 ppm, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, এগুলো পরীক্ষা আসে। সিএফসি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলোর নাম জানবা, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি। কার্বন ডাইঅক্সাইড দেখো, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তোমাদের প্রশ্ন হলো ওকে, আমরা ঠিক 11টায় শেষ করে দিব। আমি 2 ঘন্টা ক্লাস নিব, আর কয়েক মিনিট আছে, তোমাদের শেষ করে দেবো। খালি মূল টপিকগুলো কোনটা কোনটা রিভিশন। সিএফসির সংকেতগুলো একবার করে পড়বা। সিএফসি কি ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, এগুলো একটু দেখবা। প্রশ্ন এই যে
ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লুইস অ্যাসিডগুলো, লুইস অ্যাসিড কই? অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার তো পড়বাই, তার মধ্যে হচ্ছে উভধর্মী যে অ্যাম্ফোটেরিক পদার্থ, উভধর্মী পদার্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিক পদার্থ দেখছো, এই যে অ্যাম্ফোটেরিক পদার্থের উদাহরণগুলো, এই উদাহরণগুলো পড়তে হবে, ঠিক আছে? যারা প্রোটন দিতেও পারে নিতেও পারে তাদেরকে আমরা বলি অ্যাম্ফোটেরিক। ওকে, এরপরে আসো হচ্ছে এগুলো দরকার নেই। এই যে প্রোটোজেনিক, প্রোটন দাতা, প্রোটোফিলিক, প্রোটন গ্রহীতা, অ্যাম্ফোটেরিক, উভধর্মী পদার্থ, অ্যাপ্টোটিক বা প্রোটন নিরপেক্ষ। 100% ধরে নাও, কোনো না কোনো ভার্সিটিতে আসবেই, কোনো না কোনো ভার্সিটিতে আসবেই, নিশ্চিত থাকো, কোনো না কোনো ভার্সিটিতে আসবে, নিশ্চিত থাকো। আচ্ছা, ডালিয়া রহমান বলছে ক্লাস নেন, আমি আসি। আসলে সত্যিকার স্টুডেন্ট যা পাচ্ছ সারা বছরে এইভাবে পাইছো কিনা আমি জানি না। এটা হলো 100% ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কয়েকটা লাইন লিখছি। পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির পিএইচ কত? বৃষ্টি পানির পিএইচ 6.5 থেকে 7। ডিজলভ অক্সিজেন, ডিও, পানিতে যতটুকু অক্সিজেন থাকে এটা ডিজলভ অক্সিজেন বলা হয়। এবং বিওডি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে জৈব পদার্থের পরিমাপটাকে প্রমাণ করা হয়। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি আর কোনটা কি, বিওডির পরিমাণ কোনটা কি থাকলে কি হবে? 100% ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসবেই। দেখো, বিওডির পরিমাণ যত বেশি হচ্ছে তার মানে হচ্ছে দূষণ মাত্রা তত খারাপ হচ্ছে, দূষণ মাত্রা খুবই খারাপ, ঠিক আছে? বিষ যত বাড়বে তত দূষণ মাত্রা খারাপ হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা পুকুরের ডিওর পরিমাণ, এই ধরনের প্রশ্ন তোমরা দেখবা। আচ্ছা, এরপরে আসো তড়িৎ রসায়ন। একটু আগে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, ভাই তড়িৎ রসায়নটা কি? অর্গানিক একটু ডিটেলসে পড়েন। আচ্ছা, পরিবাহিতার উদাহরণ পড়বা, কোনটা তীব্র তড়িৎ পরিবাহী, কোনটা হচ্ছে মৃদু তড়িৎ পরিবাহী, ঠিক আছে? বিভিন্ন জায়গায় 100%। 3টা প্রশ্ন আমি পড়তে বলি। একটা হচ্ছে পরিবাহিতার উদাহরণ, টপিক 1, পরিবাহিতার উদাহরণ পড়বা। 2 নাম্বার হচ্ছে এগুলো প্রশ্ন হচ্ছে যেরকম আসে, তড়িৎ বিশ্লেষ্য কোনটা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা, এগুলো পরীক্ষা আসে। আরটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। এই সারি আর লঙ্গি খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, আগামীকালকে আমি হসপিটালে একটা কাজে ভর্তি হব, তা আমার হচ্ছে তারপরও আমি তোমাদের আজকে ডেডিকেশন দিয়ে ক্লাসটা নিচ্ছি। আমার কালকে আমার হচ্ছে হসপিটালে ভর্তি হতে হবে। আমি একটু একটা ফিল করতেছি একটা সমস্যায়। হ্যাঁ, অজয় দেবনাথ, শেষ অবধি আছি, থ্যাংক ইউ সো মাচ। এই যে তড়িৎ রাসায়নিক সারিটা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তড়িৎ রাসায়নিক সারিতে যার অবস্থান নিচ্ছে সে উপরটাকে সরাইতে পারবে না, পারবে? যেমন কপার সালফেট সাথে যদি তোমার হচ্ছে এর নিচে কি আছে, সিলভার, সিলভার যদি বিক্রিয়া করে তাহলে কি সে তাকে সরাইতে পারবে? পারবে না, কারণ এর চেয়ে এর শক্তি বেশি, কপার সিলভার গোল্ড। তার মানে সে তাকে সরাইতে পারবে না, বিক্রিয়াটা ঘটনাও ঘটবে না, ঠিক আছে? এরপরে আসো, কোন আয়নটি ইলেকট্রন ছাড়তে সক্ষম? তড়িৎ রাসায়নিক সারিতে যার অবস্থান নিচে সে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। দেখবা এর মধ্যে তড়িৎ রাসায়নিক সারিতে কার অবস্থান সবচেয়ে নিচে আছে, সে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। তো আমার চেয়ে তোমারই ভালো পারার কথা। বলছে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি হবে, ক্যাথোডে কি হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, 100% পরীক্ষা আসে। তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে? এগুলো হচ্ছে আমার ক্লাস আছে এডুকেশন নেটওয়ার্ক বা পেজে আমার তোমরা এডুকেশন নেটওয়ার্ক এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো, এখানে আমার ক্লাস আছে। এডুকেশন নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে আসো। আচ্ছা, এই যে কোনটা উৎপন্ন হয় না, সোডিয়াম ক্লোরাইড জলে দূষণ করলে সোডিয়ামই উৎপন্ন হয় না। এটাকে আমি মজার, আমাদের গ্রামে একটা কথা বলে যে আমার মেয়ের বিয়ে আমি পাই না গুয়ে, গুয়ে মানে সুপারি, ঠিক আছে, পান সুপারি। তার মানে হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটা বলে আর কি। তা আমার মেয়ের বিয়ে আমি আসলে পাই না, ব্যাপারটা এরকম। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না, এটি এই জন্য পরীক্ষায় আসে, ঠিক আছে? এই রিচার্জেবল ব্যাটারি একটু পড়তে পারো। আর ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেলটা পরীক্ষা আসে।
হাইড্রোজেন ফুয়েল সেল একটা পরিবেশ বান্ধব ফুয়েল সেল। পরীক্ষা আসে নিচে কোনটি পরিবেশ বান্ধব ফুয়েল সেল, তুমি বলবা হাইড্রোজেন ফুয়েল সেল। শেষ। এই 3টা প্রশ্নের যে কোনো একটা পরীক্ষায় আসবে। আচ্ছা, অঙ্ক তো আমি তোমাদেরকে বলছি অঙ্কের দিব। অঙ্ক নিয়ে আসলে আমাদের আজকে অঙ্ক আলাদাভাবে কয়েকটা অঙ্ক দিয়ে দিব, সেটাই তোমরা করবা, সমস্যা নাই। জৈব রসায়ন স্পেশাল সাজেশন, অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে আসি। পরিমাণগত রসায়ন থেকে কি পড়বা, লেখো। পরিমাণগত রসায়ন। অঙ্ক তো আমি আলাদাভাবে দেবই। পরিমাণগত রসায়ন থেকে তুমি আসলে কি কি পড়বা? 1 নাম্বার তুমি পড়বা, সেটা হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাই না? যে 4টা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে সেগুলোর নাম তুমি পড়বা, উদাহরণ। 2 নাম্বার পড়বা হচ্ছে নির্দেশক, অ্যাসিডীয় নির্দেশক, ক্ষারীয় নির্দেশকের উদাহরণ পড়বা, ঠিক আছে? তারপরে পড়বা হচ্ছে তোমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটি হচ্ছে জারণ বিজারণ সম্পর্কিত। জারণ বিজারণের উদাহরণ পরীক্ষায় আসে। কয়েকদিন আগে আমি একটা ক্লাস নিয়েছি, ওখানে ডিটেলস আছে। তো জারণ বিজারণ সম্পর্কিত পড়বা। জারক বিজারক উদাহরণ পরীক্ষা আসে, কোনটা রিডক্স বিক্রিয়া হবে কি হবে না, কোনটা অসামঞ্জস্য বিক্রিয়া, এরকমভাবে এখান থেকে 7টা স্টেপে পরীক্ষা প্রশ্ন আসে। জারণ সংখ্যা আসে, জারণ সংখ্যা কম বেশি হলে কি হবে, এখান থেকে একটা প্রশ্ন আসেই, এটা 100%। যেখানে যাবা সেখানে পাবা। 99% স্টুডেন্ট ভুল করে, 99% স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে? এখন এইগুলো পড়বার বাকিগুলো অঙ্ক আসে এখান থেকে। অঙ্ক 2 থেকে 3টা অঙ্ক থাকে এখান থেকে। আমি হচ্ছে অঙ্কগুলো তোমাদের আলাদা পিডিএফ দিয়ে দিব। এই চন্দনকে বলো তো আসপেক্টের কমেন্টে আমাদের হচ্ছে এই যে অঙ্কের ইয়েটা দিয়ে দিতে। চা দিয়ে আমাকে বলা লাগে না। তোমাদের পড়াইতে পড়াইতে চা দিয়ে গেছে, একবার শরবত হয়ে গেছে, আমি টের পাই নাই, ঠিক আছে? জৈব যৌগের প্রাথমিক আলোচনা, ঠিক আছে? আমি বলি জৈব যৌগের প্রাক আলোচনা। এখানে জৈব যৌগ নিয়ে আমার একটা কবিতা আছে, কবিতাটা পড়তে পারবা। জৈব যৌগের প্রাক আলোচনা নিয়ে আমি আসলে তোমাদের সাথে বলতে চাই, সেটি হচ্ছে যে জৈব যৌগের তৈরিতে কি কি লাগে। কার্বন, হাইড্রোজেন প্লাস হচ্ছে নবস লাগে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এখানে হচ্ছে হ্যাটেরো অ্যাটমগুলো তোমার পরীক্ষায় পড়তে হবে। হেটেরো অ্যাটম, ঠিক আছে? হেটেরো অ্যাটম। সুষময় বিভাজন, বিষময় বিভাজন। সুষময় বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর বিষময় বিভাজন ফলে কার্বনিয়াম কার্বন আয়ন হয়। কার্বনিয়াম কার্বন আয়নের উদাহরণটা তোমরা একটু পড়বা। কার্যকরী মূলকের নাম, একটা ছক আছে, নামকরণ সংকেত আসতে পারে, ঠিক আছে? এই দুইটা একটু পড়বা। অ্যালডিহাইড, কিটোন, যে একটা কার্যকরী মূলকের নামগুলো সংকেত আছে না, এই সংকেতগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? আমার ক্লাস আছে জৈব যৌগের, আমার অনেক ক্লাস আছে, ঠিক আছে? কার্যকরী মূলকের নাম পড়বা, জৈব যৌগের নামকরণগুলো একটু দেখবা, সংকেতগুলো কি কি আছে সেগুলো দেখবা। সমানতা, বহুরূপতা। সমানতা থেকে 3 ভাবে প্রশ্ন হয়, ঠিক আছে? দেখো, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে সমানতা শ্রেণীবিন্যাস, ঠিক আছে? একটা ছক আছে, এই ছকটা দেখবা। সমানতা শ্রেণীবিন্যাস থেকে ছক আসে, ছকটা তোমাদের দেখতে হবে। এরপর সমানতা সংখ্যা নির্ণয়ের ট্রিক্স আছে, ঠিক আছে? এডুকেশন নেটওয়ার্কে দেখবা যে আমার হচ্ছে এই ক্লাসগুলো আছে, তোমরা একটু ক্লাসগুলো করতে পারবা। চন্দনকে অঙ্কগুলো দিতে বলো তো, 40টা অঙ্ক কমেন্টে দিতে বলো, ঠিক আছে? এরপরে সমানতা সত্যতা যাচাই, কোনটা সমান হবে কি হবে না, এটা তুমি কিভাবে বুঝবা? এটাও চোখে দেখে বোঝা যায়। যেমন CnH2nO, এটা যদি হয়
তাহলে এটা দেখবা হচ্ছে একটা হচ্ছে অ্যালডিহাইড হবে আর একটা হচ্ছে কিটোন হবে। চোখে দেখে কিন্তু এটা আমাদের বোঝা যাচ্ছে অ্যালডিহাইড হবে আর হচ্ছে কিটোন হবে। তাহলে চোখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আমি কি করব, অপশনে যদি বলে যে এরকম বললো যে C4H10 হচ্ছে C4H8O, ঠিক আছে, তুমি অপশন খুঁজবা যে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা, কিটোন কোনটা। অ্যালডিহাইড বা কিটোনের যে কোনো একটা থাকলেই সেটি আনসার হবে, তাই না? খুব সোজা বোঝা যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে এক নজরে বিক্রিয়ার কৌশল এবং বিকারক সমূহ, ঠিক আছে। আচ্ছা, এই বিকারকের মধ্যে সাধারণত ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিকের উদাহরণ আসে। তোমরা ইলেকট্রোফিলিক পড়লে নিউক্লিওফিলিক পড়বা না। ইলেকট্রোফিলিক বা কেন্দ্রাকর্ষী বিকারকের উদাহরণ পরীক্ষায় আসে। কেন্দ্রাকর্ষী পড়লে ইলেকট্রন আকর্ষী পড়বা না, ইলেকট্রন আকর্ষী সরি, এটাকে ইলেকট্রন আকর্ষী বলে। ইলেকট্রন আকর্ষী, ওকে। এরপরে আসে বিক্রিয়ার কৌশল। বিক্রিয়ার কৌশলগুলো কি কি? এক নাম্বার হচ্ছে অ্যালকাইলেস, তোমার হচ্ছে বিক্রিয়ার শ্রেণীবিন্যাস, যেমন হচ্ছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ পরীক্ষায় আসে, সংযোজন বা হচ্ছে দ্রুত বিক্রিয়ার উদাহরণ পরীক্ষায় আসে। 2 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ পরীক্ষায় আসে, ইলেকট্রন আকর্ষী বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তারপরে হচ্ছে সমানুকরণ বিক্রিয়ার উদাহরণ পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে অপসারণ বিক্রিয়ার উদাহরণ পরীক্ষায় আসে। এই 4 প্রকার বিক্রিয়া দ্বারাই পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ করা হয়েছে। সো 4 প্রকার বিক্রিয়ার এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। কি অবস্থা সবার অর্গানিক কেমিস্ট্রিতে এসে? তোমাদের অবস্থা একটু শেষ হয়ে যাচ্ছে, এটাও আমি বুঝতেছি, কারণ আমাকেও হচ্ছে বিদায় নিতে হবে তোমাদের কাছ থেকে। তবে তোমাদের আমি লাস্ট যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের। বিক্রিয়ার কৌশল এগুলো আমরা আলোচনা করলাম, বিকারক আলোচনা করলাম, কিছু প্রিপারেশন বা প্রস্তুতিগুলো পড়বো, অ্যালকেন প্রিপারেশনগুলো শুধু একটা করে বিক্রিয়া করব, ঠিক আছে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে উডস বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন। অ্যালকিনের ক্ষেত্রে আমরা পড়ব হচ্ছে অ্যালকিন প্রিপারেশন, অ্যালকোহল প্লাস সালফুরিক অ্যাসিডের সাথে কখন অ্যালকিন হবে আর কখন কি হবে এর পরীক্ষা আসে। অ্যালকাইনের সাথে পানি দিলে যে বিক্রিয়াটা মানে অ্যালকাইন উৎপন্ন হয় সেটা তুমি ক্যালসিয়াম কার্বাইডের সাথে উলে দেখবে। অ্যালকোহল ফেনল ইথার প্রিপারেশনটা একটু দেখবা। ক্লোরোফোনামিন জৈব অ্যাসিডের প্রিপারেশনমূলক একটা করে সাবান, গ্লিসারিন, টিএনটি, ডিডিটি, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। সাবান, গ্লিসারিন এই প্রিপারেশনগুলোর মূল প্রস্তুতির মূল রাসায়নিক নামগুলো শুধু তোমরা পড়বা। নামধারী বিক্রিয়া কি কি নামধারী বিক্রিয়া আছে দেখো, বিভিন্ন নীতি আছে, হাকেল নীতি, মার্কোভেনি নীতি, সাইজেফ নীতি। আর নামধারী বিক্রিয়াগুলো কি কি দেখো, উডস বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, ডায়াজকরণ বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া, কোপ বিক্রিয়া, কার্বেলিমিন বিক্রিয়া, ডাও বিক্রিয়া। ডাও বিক্রিয়াতে ফেনল তৈরি হয়, এইটুকু বললেই হবে। ক্যানেজারা বিক্রিয়া, ক্যানেজারা বিক্রিয়া কারা দেয় না, তাই না? ফর্মালডিহাইড, তারপরে হচ্ছে তোমার আলফা কার্বনে হাইড্রোজেন বিহীন যে অ্যালডিহাইড আছে সেগুলো দেয়, তাই না? বেনজালডিহাইড, এরা হলো কেনিজারা বিক্রিয়া দেয়। পরীক্ষা আসে কারা কেনিজারা বিক্রিয়া দেয়। এরা যদি কেনিজারা বিক্রিয়া দেয় আর এরা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না, মানে একে অপরের বিপরীত, জাস্ট বিপরীত, ঠিক আছে। ছবি নলেজের পিডিএফ খোঁজার দরকার নেই এখন। পার্থক্যমূলক রাসায়নিক বিক্রিয়া, পার্থক্য থেকে একটা প্রশ্ন থাকবে, জাস্ট 100% একটা প্রশ্ন থাকবে। কি কি পার্থক্য দেখো, তোমাদের যদি বলে যে অ্যালকিন ও ইথারের মধ্যে পার্থক্য, তুমি দেখবা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করা হয়, যদি দেখো যে সালফিউরিক অ্যাসিড বেশি দেয় তাহলে অ্যালকিন হবে, যদি অ্যালকোহল বেশি দেয় তাহলে ইথার হবে। আমি এভাবে মনে রাখছি, অ্যালকোহল মানে তো নেশা, মদ, তাই না? কেউ যদি অ্যালকোহল বেশি খেয়ে যায় সে অচেতন হয়ে যাবে বা মানে নিস্তেজ হয়ে যাবে, তার মানে সে ইথার তৈরি করলো। যদি সালফিউরিক অ্যাসিড বেশি দেয় তাহলে অ্যালকিন হবে। একটা করে লাইন। টেলিগ্রামের নাম কি? নেটওয়ার্ক টেলিগ্রামে তোমাদের গাণিতিক সূত্রগুলো দেওয়া আছে, অঙ্কগুলো 40টা অঙ্ক দেওয়া আছে ওখানে। অসম্পৃক্ততার পরীক্ষা, ওজনীকরণ পরীক্ষার পার্থক্য। অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা জানা যায়। ওজনীকরণ বা সংখ্যা ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কয়টা আছে তার সংখ্যা জানা যায়।
তার মানে এটা হলো তার উপস্থিতি জানা যাচ্ছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। আর এখানে হচ্ছে তার হলো সংখ্যা জানা যাচ্ছে, কতটা আছে, ও কোথায় আছে এবং কতটা আছে এটা জানা যাচ্ছে। এরপরে আসে হচ্ছে অ্যালকাইন 1 অন্যান্য অ্যালকাইনের মধ্যে পার্থক্য। অ্যালকাইন 1 হচ্ছে সক্রিয় আর অন্যান্য অ্যালকাইন হচ্ছে নিষ্ক্রিয়। এটাই প্রমাণ করে, যেমন হচ্ছে তোমার এইভাবে প্রমাণ করতে পারে যে এটা হচ্ছে সক্রিয়, আর তোমাকে যদি বলে এস ট্রিপল বন্ড সি আর, তার বলবে এটা হচ্ছে নিষ্ক্রিয়। তার মানে এইভাবেই হচ্ছে যেটা প্রমাণ করে। ওকে, এরপরে আসে হচ্ছে উডস বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য। উডস বিক্রিয়া আর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। উডস বিক্রিয়া মানে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা হচ্ছে দ্বিগুণ হয়, আর এটা হচ্ছে বহুগুণ হয়, অনেকগুলো অণু তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এরপরে আসে হচ্ছে অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য, একটু রিডিং দেবা। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য যে ফেইলিং দ্রবণ টলেন বিকারক বিক্রিয়া। তোমরা জানো যে হচ্ছে ফেইলিং সলিউশন বা ফেইলিং দ্রবণ টলেন রিএজেন্ট। আচ্ছা, শুধু অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন এদের সাথে বিক্রিয়া করে না। এই একটা জিনিস মনে রাখতে হবে, বারবার সহজ জিনিস থাকে, একটা করে লাইন বলতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাসপেক্ট সিরিজের কমেন্টে তোমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে নেটওয়ার্ক ডিসকাশন। ওখানে তোমাদের ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো আছে সবগুলো দেওয়া আছে। আমরা আজকে টোটাল সলিউশন শেষ করব। এবং দেখো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ও কার্বলিক অ্যাসিড ও জৈব অ্যাসিডের মধ্যে পার্থক্য। কার্বলিক অ্যাসিড হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে বা কার্বনেটের সাথে বিক্রিয়া করে না, আর এটার সাথে হচ্ছে বিক্রিয়া করে। ঠিক আছে, এটাই হলো পার্থক্য, আর কিছু না। একটা করে লাইন বলতেছি। অ্যালডল ঘনীভবন কেনি, এলডাল ও কেনিজারও বিক্রিয়ার পার্থক্য একটু আগে বলছি। এখানে হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে, এখানে আলফা কার্বন হাইড্রোজেন কি বলো থাকবে না। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এরপরে আসো স্যান্ডমেয়ার গ্যাটারম্যান বিক্রিয়ার পার্থক্য, একটু এটা দেখবা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 1 to 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে 1 to 3 লুকাস বিকারক দ্বারা এটা পার্থক্য প্রমাণ করা হয়। লুকাস বিকারক হচ্ছে 3 ডিগ্রির সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, 2 ডিগ্রির সাথে হচ্ছে 5 থেকে 10 মিনিট সময় নেয়। আচ্ছা, 1 ডিগ্রির সাথে হচ্ছে বিক্রিয়া করে না। ঠিক আছে, 1 ডিগ্রির সাথে কি করে না, বিক্রিয়া করে না। ঠিক আছে, এটা হচ্ছে 1 to 3 ডিগ্রির মধ্যে পার্থক্য। তাহলে হচ্ছে এটা সক্রিয়তার ক্রম হচ্ছে 321, লুকাস বিকারকের সাথে সক্রিয়তার ক্রম হচ্ছে 321। এইভাবেই আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। অপসারণ প্রতিস্থাপন বিক্রিয়া পার্থক্য একটু দেখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় হচ্ছে 95% ইম্পর্টেন্ট এটা পরীক্ষাটা, মেন বই থেকে ভালো করে পড়বা। আর SN1 SN2 এর মধ্যে পার্থক্য, এটা হলো পার্থক্য হলো হচ্ছে নাইট্রাস অ্যাসিড দ্বারা পার্থক্য করা হয়। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড দ্বারা 3 ডিগ্রির সাথে সেটা হচ্ছে লবণ তৈরি করে। তোমরা একটু রিডিং করলে ভালো হবে, আমি শর্টলি যাচ্ছি। এটা হচ্ছে রঙিন তেল জাতীয় পদার্থ তৈরি করে, তৈল জাতীয়। ঠিক আছে, 1 ডিগ্রি হচ্ছে কোনো বিক্রিয়া করে না, 1 ডিগ্রি হলে নাইট্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, নাইট্রাস অ্যাসিডের সাথে 1 to 3 ডিগ্রি অ্যামিন, এটাও হচ্ছে প্রায় হলো 99% ইম্পর্টেন্ট একটি পার্থক্য। এই পার্থক্য একটা পাবাই। আমি মেবি 10টি পার্থক্য লিখেছি, 10টি পার্থক্য থেকে একটা প্রশ্ন আসবেই, না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কোনো সন্দেহ নাই। ওকে, এরপরে আসো স্টার সেলুলোজ। স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, ওকে, এটাই পার্থক্য। ওকে, এরপরে হচ্ছে শনাক্তকরণ, একটা কোশ্চেন আসবেই, আমি আবারও বলছি শনাক্তকরণ একটা কোশ্চেন আসবেই। আচ্ছা, ক্যাটায়ন শনাক্তকরণ পড়বা। কি কি বলো? ক্যাটায়ন শনাক্তকরণ হচ্ছে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, অ্যামোনিয়া ও অ্যামোনিয়া জাত প্লাস। ঠিক আছে, নাইট্রেট মাইনাস, ক্লোরাইড মাইনাস। ঠিক আছে, এই দুটো হলো অ্যানায়ন। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবে, পারবা। অ্যানায়ন শনাক্তকরণ। এরপরে হচ্ছে ফেনল শনাক্তকরণ পড়বা, লিভারম্যান টেস্ট দিয়ে ফেনল শনাক্তকরণ করে। তারপরে ক্লোরোফর্ম শনাক্তকরণ হচ্ছে কার্বিলিমিন পরীক্ষার মাধ্যমে ক্লোরোফর্ম শনাক্তকরণ করে, তাই না? তোমরা পড়ে আসছো। অ্যানিলিন শনাক্তকরণ ওই কার্বিলিমিনের মাধ্যমেই করতেছে। তারপর হচ্ছে সূত্রভিত্তিক কমন রাসায়নিক বিক্রিয়া, এগুলো হচ্ছে আরেকদিন দেখার, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কয়েকটা টপিক নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। সব শেষে শেষ হয়ে হইল না শেষ,